ওটার জন্য কি আজকে পর্যন্তই টাইম দিয়েছিলেন? হ্যাঁ, টাইম তো আর বেশি নাই, টাইম একদিন। আমি বলেছি কি একটা এজের জন্য আমরা 2 দিন করে মাত্র নিব, 2টা দিন, এর থেকে বেশি না। বলেছি না, কতবার বলেছি এই কথাটা। জি স্যার বলেছেন। হ্যাঁ, প্রচুর বলেছি যে প্রত্যেকটা এজের জন্য, এজ যত বড়ই হোক, আমরা 2 দিনের বেশি নিব না, কারণ আমি আর টেক্সট পড়াবো না। আমার কাজ হবে একটু সামারিটা আলোচনা করে দেওয়া, আর হচ্ছে তোমাদের কোশ্চেন নিয়ে যদি হয়তো দেখা যাচ্ছে আমরা আলোচনা করেছিলাম কিন্তু ওর ভিতরে এই কোশ্চেনটা ছিল না, তাই না, একটা নতুন কোশ্চেন চলে এসেছে, যাতে আমরা ওই কোশ্চেনটা বুঝিয়ে দিতে পারি, পড়ায় দিতে পারি, ঠিক আছে, এইটা। তাছাড়া ওই বিস্তারিত আলোচনা যা এতদিন যা করেছি সেইগুলো আর এখানে সম্ভব না। হুম। ওকে, তো যাই হোক, তাহলে আমরা শীট যে দিয়েছিলাম আশা করি সেগুলো পড়েছো, বাকি বইগুলো একটু দেখেছো, এবং সাথে সাথে আগের রেকর্ড ক্লাসগুলোও একটু মাঝে মাঝে একটু টেনে টেনে দেখে নিবা, যাতে ওগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, হিস্ট্রিতে যেন খারাপ রেজাল্ট না হয়, কারণ আমরা মোটামুটি একটা ধারণা এবং সেভাবে শেষ করেছি। আচ্ছা, ব্রিফ এবং শর্ট বা এই শীট এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। হ্যাঁ, আর আমি এরপর একটা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হয়তো আমাদের আলোচনার ভিতরে পড়েনি, যেটা পড়েনি সেরকম আমরা একটা শর্ট কোর্স, মানে ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের যে ব্রড কোশ্চেনগুলো থাকবে সেগুলো আজকে আমি দিয়ে দিব। আর শেলির কি অবস্থা বলো, শেলি পড়তেছো তো? জি মানে স্যার। মানে শেষ। জি আমাদের স্যার। এই কয়দিনের মধ্যেই আমাদের শেষ করতে হবে বিষয়গুলো, হ্যাঁ, একদম খুব দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে যাদের শেলির ব্রড কোশ্চেনগুলো হয়ে যাবে, আমার যেহেতু 16 তারিখ পর্যন্ত সময় আছে, আমি কিডসের ব্রিফ এবং শর্টগুলো এর সাথে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যারা আছো তারা পড়ে নিতে পারবে। বুঝা গেছে? এর সাথে দিয়ে দিলাম, এর সাথে আমি একটা সময় দিলাম, 1 সপ্তাহ মতো। যেহেতু শর্ট এবং ডিপ 1 সপ্তাহ দিব না, কারণ এটা 16 তারিখ হয়ে গেলে আরও 3-4 দিন সময় পাবা, সেই হিসাবে 20 তারিখের মধ্যে। স্যার, ব্রিফ এন্ড শর্ট কোশ্চেন অফ দ্য এজেস, এটা কি মানে ওল্ড এন্ড মিডল ইংলিশ পিরিয়ডের? হ্যাঁ, এটা 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 কি মনে হয় যে আমি অন্য ইজ্জত দিব তোমাকে, না নাকি স্যার, নাকি আমি ভাবতেছি শুধু ওল্ড ইংলিশ পিরিয়ড। না, এখানে তো এইচএস কথাটা লিখেছি কারণ কি, এখানে কয়টা এজ আছে, ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড, তাহলে 2টা, এই জন্য এখানে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন বলো যদি কারো কোনো প্রবলেম থাকে, বিশেষ করে এই শীটের তথ্যের ভিতর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে, কারণ এগুলো মনে হয় না নতুন কিছু এসেছে, আমরা যা পড়েছিলাম সেগুলোই নাকি এর আগে। হুম। তারপরে ব্রিফ কোশ্চেনগুলো তো মোটামুটি এখানে আনকমন বা এরকম কিছু নাই, আছে ব্রিফ কোশ্চেনগুলোর ভিতরে যে একদম পড়ি নাই জানি নাই এরকম? জি না স্যার। হ্যাঁ, খুব একটা না। স্যার হ্যাঁ, শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছি সেগুলোর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারো। আর না হলে আমি তো ব্রড কোশ্চেনগুলো দিয়ে দিব। ব্রড কোশ্চেন্সগুলো অলরেডি দেওয়া আছে কিনা আমি জানি না, কি অবস্থা। আছে স্যার। এখন শর্টের ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো। স্যার 4 নম্বরে একটু সমস্যা আছে, 4 নম্বরটা? মিনিংটা পুরোপুরি বুঝতে পারতেছি না, আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি, আধা সমস্যা আধা নাই। বুঝতেছি। হুম, আমি দেখতেছি। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এটা? জি হ্যাঁ, স্যার, ওটার দ্বিতীয় পারার মাঝখান থেকে আচ্ছা, আমি দেখতেছি। দ্য ওল্ডেস্ট সিমস টু হ্যাভ বিন স্টার্টেড টুয়ার্ডস দ্য এন্ড অফ আলফ্রেডস রিগেন, আচ্ছা, এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি। এটা কি প্রথম থেকে পড়াই দিব না শুধু এটুকু পড়ালে চলবে? স্যার মাঝখান থেকে হলেই হবে। আচ্ছা, হ্যাঁ, একটু প্রথম থেকে পড়ি, না তো হঠাৎ করে এখান থেকে রেস্টটা আসবে না। হ্যাঁ, আমি একটু দ্রুত পড়াই দিচ্ছি, দেখো। দ্য ফার্স্ট মেনশনেবল ডকুমেন্ট অফ অ্যাংলো স্যাক্সন প্রোজ, আমরা জানি এটা কার অধীনে লেখা হয়েছিল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এটা লেখার জন্য আলফ্রেড আলফ্রেড। স্যার স্যার আলফ্রেড গ্রেট, রিগেন। আলফ্রেড দি আচ্ছা, গ্রেট। বলছে ওয়াজ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল হুইচ ওয়াজ মেইনটেন বাই সাম চার্চম্যান, যেগুলো কোনো চার্চম্যানের দ্বারা মেইনটেন করা হতো আন্ডার দ্য অর্ডার অফ কিং আলফ্রেড দ্য গ্রেট। ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ কালেকশন অফ অ্যানালস, অ্যানালস মানে হিস্ট্রি, হ্যাঁ, ইন ওল্ড ইংলিশ ক্রনিকলস, chronicling the history of Anglo-Saxons. The annals were initially created late in 9th century, মানে 9 মানে 870-80 এই দশকে মানে সময়ে লেখা হয়েছিল, প্রবাবলি ইন ওয়েসেক্স
during the reign of King Alfred the Great. At the very beginning, its content were simply the dates of birth and death of different kings and records of their ওয়ারফেয়ার, তাই না? মানে এখানে রাজা বাদশাদের মেইনলি তাদের জন্ম মৃত্যু এবং তারা যে যুদ্ধে জিতেছে এই রেকর্ড ছিল আর কি। ইনিশিয়ালি দ্য ক্রনিকল ওয়াজ নট আ ওয়ার্ক অফ লিটারেচার রাদার মোর দ্যান আ হিস্ট্রি, আ মিয়ার ক্রনিকল। এটা না ছিল কোনো সাহিত্য, না ছিল একটা হিস্ট্রি, জাস্ট একটা তালিকাবদ্ধ রাজা বাদশাদের নাম এবং তাদের কিছু কার্যক্রম। এই এটা হিস্ট্রিও বলতে পারতেছি না, এটা খুব একটা সাহিত্যকর্মও আমরা বলতে পারতেছি না, জাস্ট একটা ক্রনিকল বা ধারাবাহিক পঞ্জিকা, এটা আমরা বলতে পারি। Multiple manuscript copies were made and distributed to monasteries across England and were independently updated. আর যেহেতু এগুলো চার্চম্যানের দ্বারা রাখা হতো, তাই এর ব্যাপক অনেক ম্যানুস্ক্রিপ্ট কপি করা হয়েছিল, হাতে লেখা যদি তখন যেহেতু হাতে লেখা কাজগুলো করা হতো এবং ডিস্ট্রিবিউট করা হতো বিভিন্ন মোনাস্টারিতে, যাতে কি করতে পারে তারা হিস্ট্রির একটা এডুকেশন হিসেবে কাজে লাগাতে পারে, ঠিক আছে না? ইন ওয়ান কেস দ্য ক্রনিকল ওয়াজ স্টিল বিং অ্যাক্টিভলি আপডেটেড ইন 1154। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে 1154 সালের দিকে ওই ক্রনিকলকে আপডেট করা হয়েছে, মানে এ পর্যন্ত। তাহলে 1870-80 সময় থেকে শুরু হয়ে 1100 মানে 12th সেঞ্চুরির মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই ক্রনিকলগুলোকে আপডেট করা হয়েছে। এরপরে কি আসছে, এরপরে কি আছে, এভাবে। হাউএভার 9 ম্যানুস্ক্রিপ্ট সার্ভাইভড ইন হোল অ্যান্ড ইন পার্ট। কোনো কোনো ক্ষেত্রে কোনোটা দেখা যায় পুরো হোল একটা ম্যানুস্ক্রিপ্ট সার্ভাইভ করছে, এখনো ঠিক আছে, কোনোটা হয়তো ছেঁড়া ছোড়া কিছু অংশ আছে। দো নট অল আর অফ ইকুয়াল হিস্ট্রিক্যাল ভ্যালু, যদিও ক্রনিকলগুলোর সবগুলো একই ধরনের ভ্যালু নিয়ে থাকে না। নান অফ দেম ইজ দ্য অরিজিনাল ভার্সন, এবং এখানে অরিজিনাল ভার্সন বলে কিছু নাই। কারণ কি, এখানে একজন লিখতো না, অনেকগুলো চার্চম্যানের দ্বারা কিন্তু লেখা হতো এবং তারা সেগুলোকে সংগ্রহ করে একটা বছর শেষে বা মাস শেষে তারা এগুলো কালেক্ট করে একটা নির্দিষ্ট বইয়ে রূপ দিত। এই জন্য দেখা যাচ্ছে যে তখন যেহেতু আমাদের মতো এখন এরকম সিস্টেম ছিল না, হ্যাঁ, যে মানে সংগ্রহ করে রাখা যাবে, হয়তো তারা চামড়ার উপরে লিখছে বা প্যাপিরাসের উপরে লিখছে, যেটা হয়তো বেশি দিন টিকতেছে না, আবার নতুন করে আবার লিখতে হচ্ছে। এভাবে করে প্রতিনিয়ত কি হচ্ছে, আপডেট করার সময় তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো বা লিখতে হচ্ছে, বা জিনিসগুলোকে একটা লিখতে গিয়ে আর একটা পেজ ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, এইভাবে পুরোপুরি হয়তো বা পাওয়া যায়নি, বা কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি পাওয়া গেছে, বা অরিজিনাল ভার্সন বলতেও আসলে কোনটা যে অরিজিনাল তার কোনো ভার্সন নেই, কারণ অনেকজন মিলে এই কাহিনীগুলো করেছে। The oldest seems to have been started towards the end of Alfred's king, while the most recent was written at Peterborough Abbey after a fire at the monastery in 1116. তাহলে 1116 সালে মোনাস্টারিতে আগুন ধরে পুড়ে যাওয়ার কারণে ওই যে বললাম যে রিসেন্ট হয়তো একটা কপি আবার নতুন করে লিখতে হয়েছে, হ্যাঁ, কারণ অন্যগুলো সংগ্রহ করে দেখে দেখে আবার নতুন করে একটা লিখতে হয়েছে। এভাবে মোটামুটি অনেক ম্যানুস্ক্রিপ্ট কিন্তু লিখতে হয়েছে। অলমোস্ট অল অফ দ্য ম্যাটেরিয়াল ইন দ্য ক্রনিকল ইজ ইন দ্য ফর্ম অফ অ্যানালস, যেটা আবারও বলা হলো, বাই ইয়ার অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্ট কালেক্টিভলি নন অ্যাজ দ্য অ্যাংলো স্যাকশন ক্রনিকল, এবং পুরোটা অ্যাংলো স্যাকশন ক্রনিকল নামে মেইনলি পরিচিত। দ্য ডেভেলপমেন্ট অফ ক্রনিকল ওয়াজ মেড পসিবলি বাই কিং আলফ্রেড পার্সোনাল ইনিশিয়েটিভ, তিনি এর দ্বারা শুরু হয়েছিল, তাই না? অ্যান্ড ইফোর্ট হি রেইজ ইট টু দ্য লেভেল অফ কমপ্লিট ন্যাশনাল হিস্ট্রি অফ ইংল্যান্ড, এবং তিনি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন যেন তৎকালীন সময়ের এটা একটা জাতীয় ইতিহাস হিসাবে ছিল। সাম হিস্ট্রিয়ান সে দ্যাট কিং আলফ্রেড ওয়াজ আ রাইটার অফ সার্টেন পোর্শন অফ দ্য ক্রনিকল, এবং বলা হচ্ছে যে তিনিও হয়তো কিছু কিছু ক্রনিকলের অংশ তিনিও নিজেও লিখছেন। বাট হি ডিড মোর বাই গিভিং দ্য ক্রনিকল আ ডেফিনিট শেপ অ্যান্ড ব্রড আ ডিস্টিংক্ট স্টাইল ফর ইট। তাই বলছে তিনি শুধু লেখেনি, বরং এই ক্রনিকলটাকে একটা নির্দিষ্ট স্টাইল দেওয়ার ক্ষেত্রেও তিনি যথেষ্ট অবদান রেখেছেন। আলফ্রেডস পার্সোনাল ইফোর্ট অ্যান্ড হিজ এনরমাস প্যাশন ফর রিসার্চ অ্যান্ড লার্নিং অ্যাকচুয়ালি মেড ইট পসিবল টু রাইট দ্য ক্রনিকল। অতএব তার যে ইফোর্ট, তার যে স্যার আমি একটু লিভ নিতে যাচ্ছি, একটু সমস্যা তো। আচ্ছা, লিভ নিতে পারবো, হ্যাঁ। তাহলে হচ্ছে লার্নিং অ্যাকচুয়ালি মেড ইট পসিবল টু রাইট দ্য ক্রনিকল। হ্যাঁ, তাহলে তার ইচ্ছা, তার আগ্রহ, হ্যাঁ, এবং বিশেষ করে নলেজ এবং লার্নিং এর প্রতি তার আগ্রহ, এটাই এই ক্রনিকল লিখতে সাহায্য করেছে। His untiring energy and enthusiasm turned the Anglo-Saxon Chronicle into the first connected history of a Teutonic people in their own language. তৎকালীন ছিল টিউটনিক পিপল। আমরা যদি এবিসি দেখি তাহলে দেখবো যে সেই সময় রাজাদের বংশ বা ডাইনাস্টি কি ছিল। তো এই হচ্ছে মেইনলি আলোচনা, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? জি স্যার। মানে জাস্ট এখানে যেহেতু একটা নোট লিখতে বলেছে, তাহলে এর সম্পর্কে যা কিছু তুমি জানো লিখতে হবে, কারণ এটা তো আমরা পড়ি নাই। অ্যাংলো স্যাকশন তার পড়া হয়নি, পড়েছি আমরা ক্রনিকল, ভিতরে কি আছে তা পড়ি নাই, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড ইতিহাস হিসাবে যা যা আছে সেগুলো এখানে দিতে হলো। ইতিহাসের একটা সমস্যা যে ইতিহাস পড়তে গিয়ে আমরা কোনো বই পড়ি নাই, কিন্তু সেই সম্পর্কে আমার একটা নোট লিখতে হচ্ছে। তাহলে আমি কি লিখবো আসলে? তো সেখানে লিখতে হলে আমাকে কি লিখতে হচ্ছে? ওই রাইটার, ওই রাইটিং, ওই স্টাইল, এই সকল, এছাড়া আর ওখানে আসলে কিছু লেখার নেই।
আচ্ছা, তারপরে স্যার 7 নম্বর প্রশ্নটা যদি পড়ে দিন। 7 নম্বর কি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নরমান কনকোয়েস্ট, তাই তো, আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তাহলে নরমান কনকোয়েস্ট কি মনে আছে? ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে অবদানটা কি? আমরা শীটটা পড়েছিলাম সবাই একটু রিভাইজ করেছিলাম। Yes, sir. Old English is a Normandy literature group প্রভাব স্যার। হ্যাঁ, তাহলে কি হলো, ওল্ড ইংলিশ পিরিয়ডের প্রভাব ছিল নাকি মিডল ইংলিশ পিরিয়ডে? স্যার সরি মিডল ইংলিশ। হ্যাঁ, মিডল ইংলিশ পিরিয়ডে। তাতে অ্যাংলো স্যাকশন পিরিয়ডে যে ওল্ড ইংলিশ ছিল সেটাই মেইনলি নরমানরা আসার পর, নরমানরা কোন ভাষা নিয়ে এসেছিল, ল্যাটিন না ফ্রেঞ্চ? স্যার ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাটা এদের সাথে যুক্ত হয়। সেগুলি অ্যাবজর্ব করে ফেলেছে। হ্যাঁ, এবং প্রচুর ওয়ার্ড, তাই তো, লাইফস্টাইল, কালচার এদের মধ্যে যুক্ত হয়ে যায়, যেগুলো যুক্ত হওয়ার কারণে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে একটা অবদান রাখে। এটা হচ্ছে মেন কথা। দেখো, নরমান কনকোয়েস্ট, দ্য মিলিটারি কনকোয়েস্ট অফ ইংল্যান্ড বাই উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি, primarily affected by his indecisive victory at the Battle of Hastings, তাই না? কার বিরুদ্ধে যুদ্ধটা করেছিল সেই সময়? অ্যাংলো স্যাকশন কিং কে ছিল? হ্যারল্ড দ্য সেকেন্ড, তাই তো? হ্যারল্ড দ্য সেকেন্ড। Harold II, and resulting ultimately in profound political, administrative and social changes in the British Isles. অতএব নরমানরা আসার পর থেকেই মোটামুটি এই ব্রিটিশ যে দ্বীপ, এই দ্বীপে ব্যাপক পরিবর্তন আসে রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক, তাই তো, দিকগুলো। স্যার আরেকটু বড় করেন। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এবার? জি স্যার, এবার ঠিক আছে। বলছে আফটার দ্য কনকুয়েস্ট দ্য নরমানস ব্রট টু ইংল্যান্ড, তারা যখন কনকোয়েস্টের পরে ইংল্যান্ডে কিনে আনলো তারা দ্য ওয়েলথ অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তাই তো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ লিটারেচার নিয়ে আসলো। অ্যান্ড ইংলিশ গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব বোথ, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটাই গ্রহণ করে নিল। ফর 3 centuries আফটার হাস্টিংয়ের যুদ্ধের পর প্রায় 3 শতক ধরে ফ্রেঞ্চ ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আপার ক্লাস, সেটা তো আমরা জানি, তাই তো। তারপরে কোর্ট এবং স্কুল এবং লিটারেচারের ভাষা ছিল। On the other hand, the common people remain stick to their own strong speech, and so English absorbed almost the whole body of French words and became the language of the land. তাহলে যেহেতু ইংলিশ ভাষাটা তারা ধরে রাখছিল কারা, আপার ক্লাসরা না লোয়ার পিপল? লোয়ার পিপল। অতএব কমন পিপলরা কি করেছে, ওই ইংলিশের সাথে সাথে ওই আপার ক্লাসদের সাথে যখন ডিল হচ্ছে তখন ওখান থেকে কিছু কিছু ভাষা, কিছু কিছু ওয়ার্ড আমার ইংলিশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে ফ্রেঞ্চ ওয়ার্ড ইংলিশের ভিতরে ঢুকে গেল এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেশি ভাষায় প্রাচুর্যপূর্ণ হয়ে উঠল। আন্ডার দ্য নরমান অকুপেশন ইংলিশ এমব্রেস নিউ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন। ইনফ্যাক্ট ইট ওয়াজ দ্য ওয়েল্ডিং অফ সেকশন অ্যান্ড ফ্রেঞ্চ, ওই যে সেকশন ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটাকে কি হলো মেশানো, ওয়েল্ডিং মানে কি মেশানো, ইনটু ওয়ান স্পিচ দ্যাট প্রডিউস দ্য ওয়েলথ অফ মডার্ন ইংলিশ। আর এখানে কি হলো, মডার্ন ইংলিশের যে ওয়েলথ সেটা আস্তে আস্তে আমরা প্রডিউস করতে পারছি, যেটা আমরা পাবো কার কাছ থেকে? চসারের পরবর্তী। Today an estimated 30% of the modern English vocabulary derives from French. অতএব ইংরেজির আজকে যে ওয়ার্ড দেখতেছি ইংরেজি ভাষা, তার 30%ই হচ্ছে। আমরা কি জানি আমাদের বাংলা ভাষায় বাংলা কত পার্সেন্ট আছে জানো? বাংলা ভাষায় বাংলা কত পার্সেন্ট আছে? 20% maybe. না, অনলি 2%। বুঝতে পারছো? বাংলা ভাষায় বাংলা রয়েছে অনলি 2%, তাও আবার সে বাংলা আমরা এখন আর ব্যবহার করি না। বুঝতে পারছো? যে বাংলা 2% আছে সেগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, অধিকাংশ সংস্কৃত আছে, ঠিক আছে, তদ্ভবভাবে চলে এসেছে। সাথে সাথে রয়েছে হচ্ছে বিভিন্ন ফার্সি, আরবি, ইংলিশ, উর্দু, এই সকলের মিশ্রণ। তা ইংরেজির ক্ষেত্রেও সেই ব্যাপারটা ঘটেছে। তার ভিতরে দেখা যাচ্ছে যে ফ্রেঞ্চ এবং ল্যাটিন প্রায় 60% ফ্রেঞ্চ এবং ল্যাটিন দিয়ে গঠিত। কারণ কি, দেখা হচ্ছে স্থানীয় ভাষায় ওদিকে জার্মান ভাষা আসলো, জার্মানিক ট্রাইব আসলো, তাদের ছাত্র আসলো সেকশন, তারপরে আসলো হচ্ছে তোমার ল্যাটিন, তাই তো, সেন্ট অগাস্টিনের সময় ধর্ম প্রচারের জন্য। তারপরে আসলো যে ফ্রেঞ্চ, এরপরে তো প্রচুর অন্যান্য ইন্ডিয়ান এখন তো ঢুকে একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই বলছে দ্য ইংলিশ ফাইনালি আউস্টেড ফ্রেঞ্চ অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লিটারেচার। আউস্ট করা মানে কি, ত্যাগ করা, তারা ফ্রেঞ্চ ত্যাগ করলো। অ্যান্ড বিকেম দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জড ইন মেনি রেসপেক্টস, এবং মোটামুটি ইংলিশটাই হয়ে গেল অনেক দিক থেকে একটা সবচেয়ে ফার্স্ট সারির একটা ভাষা। ইট লস দ্য অ্যাংলো স্যাকশন ইনফ্লেকশনস অ্যান্ড গ্রেটলি এনরিচড ইটস ভোকাবুলারি ফ্রম ফ্রেঞ্চ।
তাহলে যেহেতু ফ্রেঞ্চের ভোকাবুলারিতে এসেছে, তাতে কি দাঁড়ালো, ফ্রেঞ্চ যখন তারা ত্যাগ করলো তো কিন্তু ফ্রেঞ্চের ওয়ার্ডগুলো তো ত্যাগ করেনি, তখন অটোমেটিক এটা যুক্ত হয়ে গেল। বাট দেয়ার ওয়াজ কন্টিনিউইটি বিটুইন অ্যাংলো স্যাকশন অ্যান্ড মিডল ইংলিশ লিটারেচার। কিন্তু হঠাৎ করে তো একটা লিটারেচার বাদ দেওয়া যায় না, তাহলে অ্যাংলো স্যাকশনের ওই যে বিওলফ থেকে শুরু করে সি ফারার, তাই তো, তারপর দ্য ওয়ান্ডারার, এছাড়াও আরও যে সকল পার্লস পয়েটদের যে সকল ইয়ার ছিল, সেগুলোর সাথে সাথে মিডল ইংলিশ লিটারেচারও পাশাপাশি চলতে থাকলো। এতে প্যাগানিজম এবং ক্রিশ্চিয়ানিটির একটা মিশ্রণ ঘটে গেল, ভাষাগত ব্যাপারও এসে গেল। ক্রিশ্চিয়ান রিলিজন মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, সাহিত্য মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর কমন পিপলের ভাষা মানে কি, কোনটা বলো? স্যার ইংলিশ। ইংলিশ। অতএব এইভাবে ধর্ম আলোচনা করতে গেলে, All English. ধর্ম আলোচনা করতে গেলে আসে ল্যাটিন, সাহিত্যের বিষয় আসলেই কালচার, তাই তো, তারপরে লিটারেচার পলিটিক্স আসলেই আসে হচ্ছে ফ্রেঞ্চ, আর হচ্ছে কমন পিপলের ভাষা আসলে আসে ইংরেজি। দ্য ইংলিশ হ্যাড অলওয়েজ বিন আ পয়েটিক রেস। অতএব ইংলিশ জাতিকে বলা হচ্ছে একটা পয়েটিক রেস আর কি, কবি প্রতিভার একটা জাতি। অ্যান্ড দ্য নর্মান কনকোয়েস্ট এনহ্যান্স দিস ট্রেট বাই ইন্ট্রোডিউসিং দ্য রোমান্স ভোকাবুলারি। বিশেষ করে এখানে ওই যে লাভ, কোর্টলি লাভ, শেভালরি, এদের সাথে রিলেটেড যে ভোকাবুলারিগুলো বিশেষ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আসা, সেগুলো এর সাথে ইন্ট্রোডিউস হয়ে গেল। হুইচ শিফট, শিফট মানে কি চুয়ে পড়া, চুয়ে ওর ভিতরে ঢোকা আর কি, শিফট ইন্টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেড ইট মোর বিউটিফুল অ্যান্ড অ্যাপ্ট ফর পোয়েট্রি। তার মানে ফ্রেঞ্চ ভাষা থেকে আসা যে রোমান্স ভোকাবুলারি, সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে জড়িয়ে পড়লো এবং ইংলিশ ভাষাকে আরও বেশি যোগ্য এবং উপযুক্ত করে তুললো পোয়েট্রির জন্য। ইন ইংলিশ পোয়েট্রি দ্য রাইমড ভার্স অফ ফ্রেঞ্চ সুন রিপ্লেস দ্য অ্যাংলো স্যাকশন লিটারেটিভ ট্রেডিশন। তাহলে অ্যাংলো স্যাকশনে ওই যে আমরা পড়লাম না যে লিটারেচারের যে ফিচারগুলো, তাই না, অধিকাংশ ক্ষেত্রে কি ছিল, পয়েটিক স্ট্রাকচার, এবং এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে কারণ এগুলো মনে রাখার জন্য বা একটা অ্যাট্রাকটিভ সেন্স তৈরি করার জন্য। সেইগুলোকে রিপ্লেস করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের রাইমড ভার্স সেটা অটোমেটিক চলে আসলো। The English tradition of prose was much more advanced than French prose, but was influenced by French and became the medium of mass Middle English historical and miscellaneous writings. অতএব ইংলিশে কি, ইংলিশে মোটামুটি বেশ প্রোজ লেখা হতো আগে থেকেই, যেহেতু অ্যাংলো সেকশন ক্রনিকলের মাধ্যমে বেশ একটা ট্রেন্ড চলেছে, 100 বছরের, প্রায় 300 বছরের একটা ট্রেন্ড চলেছে। অতএব বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা প্রোজের ক্ষেত্রে উপযুক্ত ছিল, আর পোয়েট্রির ক্ষেত্রে উপযুক্ত ছিল হচ্ছে ফ্রেঞ্চ ট্রেডিশনটা। অতএব ইংরেজি করলো কি, ওই ফ্রেঞ্চ ট্রেডিশনটা তার ভিতরে অ্যাড করে নিল। এতে কি হলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেশি মোটামুটি এই পোয়েট্রি লেখার ক্ষেত্রে আরও বেশি উপযোগী হয়ে উঠল। এছাড়াও তো হিস্ট্রিক্যাল এবং অন্যান্য রাইটিং আছে। মোরওভার দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্টেড বোথ দ্য ভোকাবুলারি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ। Despite these factors, Middle English literature is the heir to its Anglo-Saxon ancestry in many respects. হ্যাঁ, অতএব উত্তর, তাহলে মিডল ইংলিশটা আমরা কি সরাসরি ফ্রান্স বা ল্যাটিন থেকে পেয়েছি নাকি অ্যাংলো স্যাকশন থেকেই এসেছে? কার উত্তরাধিকার মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ লিটারেচার? অ্যাংলো স্যাকশনদের। হ্যাঁ, অতএব যেহেতু কমন পিপল যে ভাষাটা নিয়ে থাকে সেই ভাষাকে তো দূর করা সম্ভব না, কারণ একটা সমাজে কোন শ্রেণী বেশি থাকে পরিমাণে বলতো? স্যার কমন পিপলই তো। কমন পিপল বেশি থাকে, অতএব কমন পিপলের ভাষা তো কখনো ডেড হতে পারে না, তাই না? স্যার এখানে এলিটারেশন না এলিটারেটিভ, স্যার দুইটা কি ওয়ার্ড? এলিটারেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর এলিটারেশন হচ্ছে নাউন। এডুকেশন আর এডুকেটিভ আলাদা না, এক? বলো স্যার এটা তো একই, স্যার এটা বুঝছি। স্যার আমি ডিকশনারির মধ্যে দেখলাম স্যার অনুপ্রেরণামূলক একটা ওয়ার্ড আসছে এই জন্য। ওটা অন্য মিনিং থাকতেই পারে, অন্য মিনিং থাকতেই পারে। এটা অ্যালিটারেশন থেকেই অ্যালিটারেটিভ এসেছে, তাই তো? ওই অ্যালিটারেশন ইউজের যে ট্রেডিশনটা সেটাকে বোঝাতে অ্যালিটারেটিভ ট্রেডিশন বোঝানো হয়েছে। এখানে কি ওই বাংলা আসবে? জি স্যার, না জি স্যার। তো এই হলো মোটামুটি অ্যাংলো সেকশনের, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো আশা করি পড়ে ফেলেছো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, মোটামুটি শর্ট কোশ্চেন হিসাবে। তো কয়েকটা এজকে অবশ্যই গুরুত্ব দিবা, তার ভিতরে এই ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ড এবার ব্রড কোশ্চেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে ফেলবা। আচ্ছা, তো আশা করি সমস্যা সবার মিটেছে নাকি? কারণ এটা আগের পড়া ছিল এবং নতুন তথ্য তেমন কিছু নাই, শুধু একটু বিশ্লেষণ করতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, বিশ্লেষণ করতে হচ্ছে যে আসলে কি বিষয়গুলো আছে। এখন আমাদের এখান থেকে ব্রড কোশ্চেন কি কি আছে?
মিডল ইংলিশ পিরিয়ডের, এগুলো কি আগে আমরা পড়েছিলাম? দেখো এখানেও নরমান কনকোয়েস্ট কিন্তু এসেছে আবার, তাই না? তাই বলছে দেখো হোয়াট স্যার পিকচার, পড়েছিলাম একবার, পরীক্ষা নিয়েছিলেন আপনি এটা এটার মনে হয় উপর। পড়েছিলাম, আমার কাছে ওটাই মনে হচ্ছে যে আমরা মনে হয় এখানে এই কোশ্চেনগুলো পড়েছিলাম। কোনোটা আছে যে পড়া হয়নি বা পড়ানো হয়নি বা বুঝতে অসুবিধা? রাইট এ নোট অন বিওলফ এটা কি আসবে? উম, আসবে আপনি সেটা মনে হয় পড়তে মানা করেছিলেন এরকম আমার, কিছু। হ্যাঁ, আসবে কিনা ওইটা সেটা তো, স্যার শর্ট কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ এখন এই জিনিসগুলো একটু যেগুলো আমি দিয়ে যাচ্ছি অন্তত দেখে যাবা, যখন যে এজটাকে গুরুত্ব দিবা সেই এজের যেগুলো দিব সেগুলো দিয়ে যাবা, আর যেগুলো স্টার দিব সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, ঠিক আছে? এখন আসবে কি আসবে না সেটা তো আমি বলতে পারতেছি না, পুরোটা কি বলা সম্ভব? না হুম, না না, মানে আমি হ্যাঁ বলতে চাচ্ছিলাম আপনি হ্যাঁ মনে হয় একবার মানা করেছিলেন যে বিওলফের স্যার স্যারের মানা করছিল যে এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেনে 22 সাল আসছে এরকম মানা করছে মনে হয়। মানে শর্ট একটা তো কোয়েশ্চেন ছিল শর্ট ব্রড। শর্টে শর্টে। এটা হচ্ছে শর্ট হ্যাঁ প্রশ্ন তাহলে আছে আচ্ছা, সমস্যা নেই, দিয়েছি যখন তখন দেখে যাবা, ঠিক আছে? দিয়েছি যখন তখন দেখে যাবা, এটা হলো বড় কথা। কোনো স্যারের আচ্ছা উপরে ঠিক আছে। নির্ভরশীল হবে না, কোনো বিদ্বান ব্যক্তির উপরে নির্ভরশীল হবে না, নির্ভরশীল হতে হবে নিজের উপরে, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল করবা যে আমি অন্তত যেগুলো দিব সেগুলো তো অবশ্যই দেখে যাবা, আর বাকি যেগুলো আমি গুরুত্ব দিতে বলবো সেগুলো একদম মুখস্থ করে একদম তুলোধুনো করে ফেলবা, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো নর্মাল কনকোয়েস্ট নিয়ে দেখো শর্ট এবং ব্রড কিছু দুটাই দিয়েছি, তাই না? এটা এই জায়গাটা একটু গুরুত্ব দিবা। আচ্ছা, হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো সেকশন লাইফ ডু ইউ গেট, এটা মনে হয় আমি পড়াইছিলাম, তাই না? এটা ওদের লাইফস্টাইল, তাই না? এই জিনিসটা মনে হয় আমি পড়াইছিলাম সেই সময়, এমনি এই কোশ্চেন পড়াই দিয়েছেন স্যার আলোচনা আপনি। করতে গিয়ে আমি পড়াইছিলাম, এটা আমার মনে পড়ছে। তো যাই হোক, এটা পরে আমি সময় নষ্ট করব না, বরং তোমরা একটু পড়ে নিও এই জায়গাটা। আর বিয়ল্প নিয়েও তেমন কিছু বলার নেই, কারণ ওখানকার যে কাহিনী সে কাহিনীটাও আমরা অনেকটা জানি, এই জন্য এই জায়গাটা একটু ভালো করে দেখলেই হবে। এখানে এর ফিচারগুলো কি, এই নরমান কনকোয়েস্টে যেটা পড়ালাম সেইটাই এখানে এসেছে, কিন্তু ইলাবোরেট আলোচনাটা একটু এখানে বেশি আছে। হ্যাঁ, এবং এই কোশ্চেনটা এখানে বললাম তো শর্ট অথবা ব্রড, কোনো না কোনো একটা অবস্থানে এটা কিন্তু আসতে পারে এই জায়গাটা। হুম, আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা একটু পড়ে নিও, কারণ এখানে যেগুলো আছে অলরেডি এগুলো সব তোমাদের পড়া আছে। যেটা আমি পড়াই দিলাম সেই কথাটা এখানে ঘুরে ফিরে আসবে, শর্টেও যা পড়েছি ব্রডেও সেটাই এসেছে, শুধু একটু ওয়ার্ডিংটা একটু বেশি, একটু এক্সপ্লেনেশনটা বেশি, কারণ এর থেকে বেশি তো আর কিছু আসবে না এইটা। হুম, তাহলে এটা একটু পড়ে নিও। আর আমি এখন তাহলে তোমাদেরকে চসারের একটু শীট থেকে একটু পড়াই দিই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু আগিয়ে যাবো আমরা, কারণ এটা, স্যার হ্যাঁ এটা যেহেতু তোমরা পড়বা, যদি এখানে কোনো প্রবলেম থাকেই তাহলে আগামী ক্লাসে আমি এখান থেকে সমাধান দিব, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তোমার কি কোশ্চেন সেটা বলো। স্যার শর্টের 6 নাম্বার কোশ্চেনের ওই যে 1066 এডি আর হচ্ছে 1066 সিই, এটা একটু বুঝতে পারতেছি না স্যার। দুটো একই জিনিস, সি মানে হচ্ছে ক্রাইস্ট এরা, আর এডি মানে হচ্ছে অ্যানোডোমিনি, মানে দ্য ডেইজ অফ দ্য ক্রাইস্ট, একই কথা। কারণ এটাকে সি এবং ওই খ্রিস্টাব্দ বলি না, খ্রিস্টাব্দ হচ্ছে সি দিয়ে বোঝায়, ঠিক আছে? ওই দুটো একই জিনিস, বুঝতে পেরেছ? একটা হচ্ছে ল্যাটিন শব্দ অ্যানোডমিনি, আর হচ্ছে ইংলিশ শব্দ, কি বোঝা গেছে না? কার সমস্যা ছিল? স্যার নেটের জন্য বুঝতে পারিনি। তা বলতে হবে তো, যে স্যার চুপ করে থাকলে তো হবে না। স্যার আরেকবার একটু বলবেন। এডি মানেও যা, সি মানেও তাই, একটা হচ্ছে ল্যাটিন শব্দ, একটা হচ্ছে ইংরেজি শব্দ, ঠিক আছে? তো সি মানে হচ্ছে ক্রাইস্ট এরা, মানে খ্রিস্টাব্দ, এডি মানে হচ্ছে অ্যানোডমিনি, ওটা দিয়েও বোঝায় হচ্ছে দ্য এজেস অর ডেজ অফ দ্য ক্রাইস্ট, মানে হচ্ছে ক্রাইস্ট এরা। ওই দুটো একই জিনিস, একটা ইংরেজি একটা ল্যাটিন ভাষা, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি এছাড়া স্যার। একই জিনিস, ওগুলো নিয়ে কোনো ভিন্নতা নেই। হ্যাঁ, তোমরা একটু ইন্টারনেট সার্চ দিবা, মানে তোমাদের ভিতরে আমি দেখেছি যতটুকু মানে রিলস টিলস দেখতে আগ্রহ বোধ করে, ফেসবুকে ভিডিও, ওই গুগলে একটু সার্চ দিতে মনে হয় খুব তোমাদের কষ্ট হয়, তাই না? কষ্ট হয়? হ্যাঁ, একটু নিজেকে ইয়া করো, স্যারের উপর যত ডিপেন্ডেন্ট কম হবা তত থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে তোমার খরচ কমে যাবে, ঠিক আছে? তো আমার তো মনে হয় শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই মনে হয় একটু পড়া লাগে স্যারদের কাছে, তারপরে এই দুটা ইয়ারে যদি কেউ নিজের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে না, যে আমি পড়তে পারি, তাহলে আর কারো হেল্প লাগে না, নিজেই পড়ে ফেলা যায়।
এই জন্য যতটুকু পারবা, যেহেতু এখন ম্যাটেরিয়ালস তোমাদের হাতে, হ্যাঁ, হেল্প তোমাদের হাতে, যতটুকু পারবা ইউজ করবা, ইন্টারনেট, হ্যাঁ, ভিডিও, অডিও, সব কিছু। তবে অবশ্যই সস্তা জায়গাটুকুকে চিনতে হবে। এখন তথ্যের ভাগাড় বেশি, এখন বুঝতে পারছো? এই তথ্যের ভাগাড়ে মানে পারফেক্ট এবং ভালো মানের তথ্য পাওয়া মুশকিল। স্যার আসলটাই হারিয়ে যায়। বলো। স্যার অরিজিনালটাই পাওয়া যায় না। হ্যাঁ, মানে এই জন্য অরিজিনাল বলে তো না, মানে বিষয়টা হলো যে ভালো স্ট্যান্ডার্ড মানের যে বিষয়টা, এইটা তোমাকে বুঝতে পারতে হবে। তা না হলে এখন তো মোটামুটি একটা ভাগাড় বলা যায়, ফেসবুক, ইন্টারনেট, এগুলোকে আমি ভাগাড় বা ডাস্টবিন বলি। এখানে সব পাওয়া যায়, কিন্তু এখানে খারাপ জিনিস বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখানে ঢুকলেই জীবনের গুরুত্বপূর্ণ সময়ের অনেকখানি নষ্ট হয়ে যায়। ওকে, তো যাই হোক, ওগুলো কথা বলার টাইম নেই আমাদের এখন। তাহলে আমি একটু চসার এই যে চলে যাই। হ্যাঁ, তোমরা এগুলো পড়ে নিও, যদি কোনো প্রবলেম থাকে আগামী ক্লাসে তো আমরা আলোচনা করবোই। তাহলে তোমাদের আজকে এর সাথে আমি জুড়ে দিলাম হচ্ছে, তাহলে ব্রিফ এবং শর্ট নিয়ে আশা করি তোমাদের সমস্যা শেষ। এখানে আমি ব্রড কোশ্চেনগুলো অ্যাড করে দিলাম। যত পারবা একটু ভালো করে দ্রুত পড়ে ফেলবা, মনে থাকবে? আচ্ছা, আর এইগুলো পাশাপাশি দিচ্ছি, কিন্তু এগুলোর জন্য কিন্তু আমি টাইম দিচ্ছি, যেন আমার মনে করো না যে এগুলোর জন্য আমরা এটা পড়ার জন্য মিস না। এগুলো কি একটা টাইম দিচ্ছি আমি ধারাবাহিকভাবে। যদি এক জিনিস পড়তে পড়তে ভালো লাগে না, তাই না, ওটার সাথে যখন তুমি এটা একটু টাইম দিবা, দেখবো পাশাপাশি হয়ে যাবে। তাহলে আমাদের ড্রামা, পোয়েট্রি মোটামুটি এগিয়ে যাবে। আর এদিকে হিস্ট্রিটা আমরা চাইবো যে এই মাসের মধ্যেই, এই নভেম্বরের মধ্যেই আমরা এই বিশেষ করে যে চারটা, হ্যাঁ, এই চারটাকে একদম কভার করে নিতে। তারপরে এই নভেম্বরের মধ্যে ডিসেম্বরের প্রথম থেকে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো পরীক্ষা নেওয়ার চেষ্টা করব এই। আর যদি সম্ভব হয় এর ভিতরে হিস্ট্রিটার পরীক্ষাটা আমি এটা শেষ হয়ে যাওয়ার পরে একবার একটা নিয়ে ফেলবো। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো যদি আমরা একটার উপরে একটা বড় পরীক্ষা নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা আচ্ছা, তো ওটা গেল। আচ্ছা, সবাই কি লাইনে আছো তো, নাকি অবস্থা বলো? জি স্যার। স্যার হিস্ট্রি স্যার, 3টা করে ম্যাডাম, এজ শেষ হলে একবার করে পরীক্ষা নিলে মনে হয় বেশি সুবিধা হতো। সেটা যদি পরে মেন আলাদা নিয়েন আর কি, সেটা যদি মানে তোমাদের মনে পুরোটা হয় যে একবারে সময় নিন। কুলাতে পারবা। আমার নেওয়া নিয়ে তো সমস্যা না। কি ব্যাপার? এই না, স্যার হিস্ট্রির মধ্যে একটু জোর দেওয়া দরকার বেশি। না, জোর তো আমি দিচ্ছি, তোমরা দিলে তো ভালো হয়। আমি তো আমার মতো জোর দিচ্ছি, কারণ তোমরা দিবা কিনা সেটা দেখো। স্যার 3টা করে এজে একটা পরীক্ষা নিয়েন, তাহলে হিস্ট্রির উপর টোটাল 4টা পরীক্ষা হবে আর কি আচ্ছা, আমাদের। ঠিক আছে। একটা হচ্ছে ফুল, আর হচ্ছে 3 করে 9টা একবারে যদি মনে হয় তোমাদের কাজে লাগবে, তাহলে তো অবশ্যই নেওয়া যেতে পারে। নিলেই ভালো হবে, রিভিশন হবে বেশি। আচ্ছা, ঠিক আছে। স্যার অ্যাডাম বেড আর ভেনারেবল বেড একই ব্যক্তি? বেদ বেদ নামটাকে আমরা সরাসরি পাচ্ছি, গতদিন এটা নিয়ে কথা হয়েছে। অ্যাডাম বেড হচ্ছে একটা নভেলের নামও আছে, আবার একে বেড, ভেনারেবল বেড বলেই মেনলি পরিচিত বেশি। ঠিক আছে? তো ভেনারেবল তো আর নাম না, ভেনারেবল মানে স্যার বিশেষণ, হ্যাঁ, এটা একটা একটা বিশেষণ। সম্মানজনক একটা শব্দ, এটা কোন নাম না কারো। বুঝতে পারছো? জি স্যার। অনারেবল, ভেনারেবল এইটা বলা হয়ে থাকে। এই স্যার ওনাকে শ্রদ্ধা বলার কি বলা হয় এটা? ওই যে অনারেবল প্রাইম মিনিস্টার যেমন বলি না, এরকম ভেনারেবল। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এজ অফ চসারের একটু হালকা আলোচনা করে নিই। অনেক কথা অলরেডি আমাদের মিডল ইংলিশ পিরিয়ডে চলে এসেছে, যেমন ব্ল্যাক ডেথ, 100 ইয়ার্স ওয়ার, এগুলো আসছে না ওখানে? এটাও কিন্তু চসার এজেও চলমান ছিল। চসারও কিন্তু 100 ইয়ার্স ওয়ারে অংশগ্রহণ করছিল না, আমরা পড়ছিলাম হিস্ট্রিতে। চসার নিজেও কি অংশগ্রহণ করেছে যুদ্ধে, তাই না? তাহলে 100 ইয়ার্স ওয়ার বা ব্ল্যাক ডেথ, এগুলো নিয়ে কথা বলছি না। প্রিজেন্ট রিভোল্টও এখানে চলে এসেছে। এইখান থেকে আমরা মেনলি একটু দেখব এই জায়গাটা, এখান থেকে যেহেতু চসারের যে এজটা শুরু, সেখান থেকে বাকিগুলো তোমরা একটু রিভিশন নিয়ে নিবা। হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য চার্চ অ্যান্ড কলস ফর রিফর্ম। এখান থেকে মেনলি রিফর্মেশন পিরিয়ডের যে ব্যাপারটা, সেটা শুরু হয়েছিল, তাই না? এর কিছু অংশ তো আমরা গতদিন দেখছিলাম কি মনে আছে তো? বাইবেল ট্রান্সলেট করছিল কে? জন উইক্লিফ বাইবেল ট্রান্সলেট করছে, তাই তো, ফার্স্ট টাইম। এবং তিনিই মোটামুটি দেখিয়েছেন যে ক্যাথলিক চার্চের মধ্যে কি ধরনের করাপশন,
চলমান ছিল। তাই বলছে দেখো, দ্য 14th century was also a time of significant religious ferment. The Catholic Church, which held considerable political power, was marred by corruption and scandal, such as the selling of indulgences and abuses within the clergy, তাই না? আমরা পেয়েছি যে তারা কি করতো, পাপ ক্ষমার জন্য সার্টিফিকেট বিক্রি করতো না, পাপ ক্ষমা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দানের টাকা, এই সকল বিষয় নিয়ে তারা মোটামুটি করাপ্টেড হয়ে পড়েছিল। মানে অর্থ যেখানে, মানুষের মধ্যে করাপশন সেই জায়গায়। তাই বলছে দিস পিরিয়ড স দ্য আর্লি স্টারিং অফ রিফর্মিস্ট আইডিয়া। তাহলে ওই যে রিফর্মেশন যে শুরু হলো, তার মেনলি শুরুটাই হয়েছে এই এজ অফ চসার থেকেই। হ্যাঁ, তাই বলছে দেখো, আর্লি স্টারিং মানে উত্থান অফ রিফর্মিস্ট আইডিয়াস, নোটেবলি থ্রু ফিগার্স লাইক জন উইক্লিফ, who advocated for translating the Bible into English to make it accessible to the common people, যেটা তিনি কমন পিপলদের জন্য অ্যাক্সেসিবল করেছেন। উইক্লিফস আইডিয়াস laid the groundwork for later Protestant reform, তাই তো, যেটা আবারও বলা হচ্ছে, challenging the authority of the church and its clergy. Chaucer's The Canterbury Tales reflects the critical view of the ecclesiastical corruption. ecclesiastical শব্দের সাথে কি পরিচিত হয়েছে আমরা এর আগে? জি স্যার। ecclesiastical মানে কি? বলো, ecclesiastical মানে কি? ধর্মীয় বা ধর্মতাত্ত্বিক এরকম। হ্যাঁ, মানে ক্লার্জি, চার্চ এবং ক্লার্জিম্যান এর সাথে রিলেটেড, ঠিক আছে তো? মানে যেখানে ধর্ম এবং ধর্মের সাথে রিলেটেড যে পাদ্রী, পুরোহিত, এই সমাজটাকে বোঝাতে এক্লেসিয়াস্টিক্যাল কথাটা ব্যবহার করা হয়। তাহলে এক্লেসিয়াস্টিক্যাল কারাপশন মানে ওই রকম চার্চ রিলেটেড, চার্চের মধ্যকার এই যে চার্চ অ্যান্ড ক্লার্জি, এদের ভিতকার যে করাপশন, সেটাকে তিনি তুলে ধরেছেন তার ক্যান্টারবারি টেলসের মাধ্যমে, স্পেশালি ইন দ্য ক্যারেক্টার অফ দ্য পার্ডোনার। কারণ আমরা জানি কতজন ছিল ক্যান্টারবারি টেলসে টোটাল, বলো তো? ক্যান্টারবারি স্যার 24 জন। হ্যাঁ 32 মানে আমাদের রাইটার, চসার এবং ওই যে হোস্ট, এই দুইজন বাদ দিয়েছিল 30 জন, ওদের দুইজন সহ ছিল 32 জন, তাই তো? তাই বলছে the character of the partner whose hypocritical behavior exemplifies the flaws and abuses within the church। তার মানে তিনি ক্যান্টারবারি টেলসে যে পার্ডোনার নামে যে ক্যারেক্টারটাকে বর্ণনা করেছেন, তাই তো, সেখানে তার বর্ণনার মধ্য দিয়ে বোঝা গেছে যে তৎকালীন সময়ে প্রিস্টরা কতখানি হিপোক্রিটিক্যাল ছিল, ভণ্ড ছিল, এবং কিভাবে তারা চার্চকে অ্যাবিউজ করার মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করত। এই ব্যাপারগুলো আমরা চসার এই যে বা মিডল ইংলিশ পিরিয়ডে পাচ্ছি। দ্য রেইন অফ রিচার্ড দ্য থার্ড অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি। আমরা এই সময় দেখতেছি কি, যে আমরা পাইলাম কি মিডল ইংলিশ পিরিয়ডটা শুরু হয়েছে কার মাধ্যম দিয়ে? ডিউক অফ নরম্যান্ডি, উইলিয়াম দ্য থার্ডের মাধ্যম দিয়ে, নাকি? উইলিয়াম দ্য থার্ডের মাধ্যম দিয়ে শুরু হয়েছে। এবং আমরা এখানে এবিসিটা যদি আমরা একটু দেখি, এই যে দেখো, এই যে উইলিয়াম দ্য ফার্স্ট, তাই তো, নরম্যান কিংস, উইলিয়াম দ্য ফার্স্ট, তারপরে উইলিয়াম দ্য সেকেন্ড, তারপরে হেনরি ফার্স্ট, স্টিফেন, তারপরে আর এক দল চলে আসলো যে হেনরি দ্য ফার্স্টের বংশ থেকে, হেনরি দ্য সেকেন্ড, রিচার্ড দ্য ফার্স্ট, জন, হেনরি দ্য থার্ড, এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, এডওয়ার্ড দ্য থার্ড, রিচার্ড দ্য সেকেন্ড। এইখান থেকে মিলে রিচার্ড দ্য সেকেন্ড আমরা এই জায়গাটা পাচ্ছি, তাই না? রিচার্ড দ্য সেকেন্ডের বাকিগুলোর ইতিহাস কিন্তু আমরা পাচ্ছি না, তারা কেমন ছিল, কি হয়েছে, এগুলো আমরা অতটা, কারণ আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি, রাজনৈতিক ইতিহাস না, এই জন্য এগুলোর কথা আনা হয়েছে। আমরা এখানে কয়জন রাজার কথা মেনলি পাইলাম? উইলিয়াম দ্য ফার্স্টের কথা মেনলি পেয়েছি, আর একবারে চলে আসছে কার কাছে? রিচার্ড দ্য সেকেন্ডের কাছে, তাই তো? এই সময় এর কথা কেন আসতেছে? কারণ এখানে একটা পরিবর্তন হয়েছে। দেখো এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখানে একটা পরিবর্তন, এই পরিবর্তনটার জন্য এখানে এই কথাটা এনেছে। দেখো বলছে দ্য রেইন অফ রিচার্ড দ্য সেকেন্ড অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি। কারণ তার সময় দেখো এই পর্যন্ত রাজনৈতিক স্টেবিলিটি থাকার কারণে আর কোনো রাজা বা বাদশার ক্ষেত্রে খুব একটা পরিবর্তন বা অন্যান্য কিছু ঘটেনি। কিন্তু বলছে দ্য লেটার পার্ট অফ চসার্স লাইফ কোইনসাইড উইথ দ্য ট্রাবলড রেইন অফ কিং রিচার্ড দ্য সেকেন্ড, who ascended to the throne as a child in 1377. Richard's rule was marked by factionalism, financial strain from the ongoing war with France. কোন ওয়ার জানো ফ্রান্সের সাথে চলছিল ইংল্যান্ডের?
100 years war. 100 ইয়ার্স ওয়ার চলতেছে, তাই তো? সেই যুদ্ধের জন্য প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছিল, অ্যান্ড দ্য লস অফ সাপোর্ট ফ্রম বোথ দ্য নোবিলিটি অ্যান্ড কমন পিপল। এবং রাজা মোটামুটি এই ধরনের ফ্রান্সের সাথে নিজের রাজ ক্ষমতা পাওয়ার জন্য, ফ্রান্সের উপর অধিকার খাটানোর জন্য যে ধরনের যুদ্ধ এবং ক্ষয়ক্ষতি তিনি করেছেন, এই জন্য হায়ার সোসাইটি থেকে শুরু করে কমন পিপল পর্যন্ত তাদের সাপোর্ট তিনি হারিয়েছিলেন। হিজ অটোক্রেটিক টেন্ডেন্সি লিড টু পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড আলটিমেটলি টু হিজ ডিপোজিশন ইন 1399 by his cousin হেনরি, দেখো কাজিনের দ্বারা কিন্তু, হেনরি বুলিংব্রুক, হু বিকাম হেনরি দ্য ফোর্থ। এইখানে যদি আমরা এবার দেখি, দেখো এই যে হেনরি দ্য ফোর্থ হিসাবে ল্যাঙ্কাস্টার ডাইনাস্টিতে ঢুকে গেল। তাহলে এই জন্য এখানে রিচার্ড দ্য সেকেন্ডের পরবর্তীতে রিচার্ড দ্য সেকেন্ড, দেখো 1377 সালে সে খুব অল্প বয়সে সিংহাসনে উঠেছিল। যেহেতু সে অল্প বয়সে উঠেছিল, এখানেই প্রবলেম যে সে রাজ্য চালায়নি, অধিকাংশ ক্ষেত্রে তার আশেপাশে সাঙ্গপাঙ্গ তার রাজ্য চালিয়েছে, যেমন আমাদের দেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে ঘটে আর কি। এই যে শেখ হাসিনা বা আমাদের এই আওয়ামী লীগের জন্য কে বেশি দায়ী? শেখ হাসিনা বেশি দায়ী না তার আশেপাশের লোকজন বেশি দায়ী? বলো তো কি মনে হয়? আশেপাশের লোকজন স্যার বেশি দেয়। নিজস্ব একটা আশেপাশের লোকজন। তাই এখানেও তার ক্ষেত্রে ওই ঘটনা ঘটেছে। খুব অল্প বয়সে মাত্র তিনি সিংহাসনে ওঠার কারণে খুব একটা রাজনৈতিক মানে ক্ষমতা তিনি দেখাতে পারেননি। তার আশেপাশের সাঙ্গপাঙ্গরাই তার রাজনৈতিক এই পতনের জন্য দায়ী। তারই কাজিন হেনরি দ্য ফোর্থ নামে, হেনরি দ্য বুলিংব্রুক যেটা বলা হচ্ছে, তাই তো? সে রাজ্যটা মোটামুটি নিয়ে নিল, দেখো বোলিংব্রুক। দিস পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড দ্য কনফ্লিক্টস বিটুইন দ্য মোনার্কি অ্যান্ড নোবিলিটি ডিপলি ইনফ্লুয়েন্স দ্য থিমস অফ অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার প্রেজেন্ট ইন দ্য চসার্স ওয়ার্ক। এইভাবে মিললে আমরা ওই সমাজটাকে দেখতেছি। রিচার্ডস কোর্ট হাউএভার ওয়াজ অলসো আ সেন্টার অফ কালচার। যাই হোক, রিচার্ড দ্য সেকেন্ড তিনি কালচার বা সাহিত্য এগুলোকে খুব পছন্দ করতেন। অ্যান্ড চসার সার্ভিং অ্যাজ এ কোর্টিয়ার অ্যান্ড ডিপ্লোমেট। চসার প্রথমে কিসের কাজ করতো বলো তো রাজদরবারে? পেজের কাজ করতো, তাই না? ওয়াজ ক্লোজলি ইনভলভ ইন ইটস ইন্টেলেকচুয়াল সার্ভিস, কারণ সে রাজদরবারের সাথে সরাসরি রিলেটেড ছিল। থ্রু হিজ অ্যাসোসিয়েশন, তার বাবা কে ছিল মনে আছে চসারের? সে কি সাপ্লাই দিত রাজদরবারে? ওয়াইন ড্রিঙ্ক সাপ্লাই দিত নাকি? হ্যাঁ, সেই হিসাবে তার বাবার সূত্রেই সে ওখানে মেনলি যুক্ত হয়। সে যুদ্ধেও গেছে রাজার সাথে, এমনটা আমরা পড়েছিলাম। থ্রু হিজ অ্যাসোসিয়েশন উইথ দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড দ্য অ্যারিস্টোক্রেসি, চসার গেইনড এক্সপোজার টু আ রেঞ্জ অফ ইউরোপিয়ান লিটারি ইনফ্লুয়েন্সেস সাচ অ্যাজ অফ ডান্টে, পেট্রাক অ্যান্ড বোকাসিও। এদের সাথে তার দেখা যায়, কারণ কি আমরা পরবর্তীতে দেখেছি যে 3 ages অফ চসার্স লাইফ introduced them into English literature. Despite the turbulent politics, his connection with the court allowed him to develop a nuanced understanding, মানে সূক্ষ্ম, minute understanding of the complexities of social hierarchy, which he explored in his writing. এভাবে মোটামুটি আমরা দেখছি সংক্ষেপে চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কি বলে? Amidst this backdrop of political upheaval, Chaucer's decision to write in Middle English rather than Latin or France marked a monumental shift in English literature. তাহলে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মিডিল ইংলিশে লিখবেন, তিনি ল্যাটিন ফ্রান্সে লিখবেন না। কারণ তিনি প্রথমে ল্যাটিনে লিখছেন, তারপরে ফ্রান্সে লিখছেন, তারপর শেষ দিকে এসে তিনি চাইলেন তার নিজের দেশের ভাষাতে লিখতে। আর পুরো ইংরেজিটা মানে পুরো ক্যান্টারবেরি টেলসই তিনি লিখছেন ইংরেজিতে। হ্যাঁ, হচ্ছে বাই রাইটিং দ্য ক্যান্টারবেরি টেলস অ্যান্ড আদার ওয়ার্কস ইন ইংলিশ, Chaucer helped to elevate the status of the language and make literature accessible to broader audience. এই জন্য তাকে বলা হবে কি যে রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ হিজ এজ, অথবা তার কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ কি আছে এগুলো দেখাতে হবে এই জায়গায়। হিজ ইউজ অফ ভার্নাকুলার অলসো মিরর্ড দ্য ইমার্জিং সেন্স অফ ইংলিশ আইডেন্টিটি অ্যান্ড প্রাইড দ্যাট অ্যারোজ ডিউরিং দ্য 100 years war. Chaucer's work reflect the social and political struggles of his age, offering a rich and multi-faceted portrayal of English society at the time of constitution. The multi-faceted portrayal of English society, তার মানে 14th century ইংলিশ সোসাইটিকে কি তিনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন তার এই রাইটিং এর মাধ্যমে, বিশেষ করে চসার্সের এই ক্যান্টারবেরি টেলসের মাধ্যমে তিনি সেই সময়ের পুরো সমাজকে কীভাবে রিপ্রেজেন্ট করেছেন। প্রত্যেকটা যেহেতু 30 জন মানুষ মানে 30টা ক্যারেক্টার মানে সমাজের ভিন্ন ভিন্ন জায়গাকে তুলে ধরার একটা সুযোগ তিনি কিন্তু তার এই ক্যান্টারবেরি টেলসে পেয়েছিলেন, তাই না? এই আচ্ছা, কনক্লুশন পড়লাম না, তোমরা একটু পড়ে নিও। তো এখন আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়লাম, এটা লিটারারি ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখি এই জায়গাটা। হ্যাঁ, কারণ হিস্ট্রি ওই একই কথা। এখানে 100 years war আছে, কি হলো দাঁড়াও, এর আবার মাথা খারাপ হয়ে গেল।
তাহলে ল্যাঙ্গুয়েজ শিফটটা কেমন ভাবে হলো এই জায়গাতে? ল্যাঙ্গুয়েজের পরিবর্তনটা কিভাবে হয়ে গেল, কার মাধ্যম দিয়ে, কিভাবে বলো তো? স্যার প্যাট্রাক ওনাদের সাথে মিলে স্যার ইতালিয়ান যে একটা প্রভাব এটা আসছে তার মধ্যে। না সেটা তো আছে, কিন্তু শিফট বলতে কি কি বলছে? তিনি প্রথমে কোন কোন ভাষা লিখতেন? আমরা তো তার 3টা এইজ পড়ছিলাম না প্রথম এইজে, তার লিটারারি এইজে স্যার ফ্রান্স, প্রথমে স্যার ল্যাটিন, ইতালিয়ান, প্রথমে তারপরে ল্যাটিন ফ্রান্স, লিখতেন, তারপরে ইংলিশ। শিফট শিফট হলো কি মানে, তার মানে তার সবসময় এক্সপেরিয়েন্সড এইজে, যে যখন তিনি দক্ষতা অর্জন করেছেন বিভিন্ন, সেখান থেকে তিনি ভাবলেন যে ল্যাটিন আর ফ্রান্সে তিনি লিখবেন না, কিসে লিখবেন? ইংলিশে লিখবেন। মানে স্যার ইংলিশ। তাই তো, মিডিল ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা তৎকালীন সময়ে তৈরি হয়েছে সেটাতে তিনি লিখবেন। এটা হচ্ছে শিফট, তাই বলছে দ্য রাইজ অফ মিডিল ইংলিশ। কারণ তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সাহিত্য রচনার একটা মাধ্যম হিসাবে নিয়ে নিলেন, মানে ইংরেজিকে গুরুত্ব দিলেন আর কি, হ্যাঁ, যেটা একটা সাহিত্যের ভাষা হতে পারে। দ্য এজ অফ চর্চার মার্কস আ পিভটাল মোমেন্ট ইন দ্য লিঙ্গুইস্টিক ইভলিউশন অফ ইংলিশ। মিডিল ইংলিশ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টাইম, ওয়াজ বিগিনিং টু স্টেবিলাইজ অ্যাজ দ্য লিটারি মিডিয়াম। মানে মিডিল এজে এসে বোঝা গেল যে ইংলিশও একটা লিটারেরি ল্যাঙ্গুয়েজ হতে পারে, হ্যাঁ। দিস ডেভেলপমেন্ট ওয়াজ ইন পার্ট স্পার্ড বাই দ্য গ্র্যাজুয়াল ডিক্লাইন অফ নরমান ফ্রেন্স, কারণ ফ্রান্সের সাথে যুদ্ধের কারণে, তাই তো, ফ্রান্স পরাজিত হলো, ঠিক আছে তো। অতএব ফ্রান্সের ল্যাঙ্গুয়েজের প্রতি মানুষের আগ্রহ কমে গেল, কারণ তাদের ভিতরে একটা জাতীয়তাবাদ তৈরি হয়েছে। তাদের একটা ভাষাগত জাতি, যে আমরা ফ্রান্সের সাথে যুদ্ধে এবং আমাদের যে ক্ষতিগুলো হয়েছে, হ্যাঁ, ক্ষতি হওয়ার কারণে মোটামুটি তারা চাইলো যে ফ্রান্সের প্রতি তাদের আর কোনো সম্পর্ক থাকবে না, ফ্রান্সকে তারা মোটামুটি কেটে দিল আর কি। অ্যান্ড দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস ইউরোপ, এবং চাইলো যে ইংলিশ ভাষাকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। বাই চুজিং টু রাইট ইন ইংলিশ, চসার অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ এলিভেটেড দ্য স্ট্যাটাস অফ মিডল ইংলিশ, মেকিং ইট অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পপুলেস রাদার দ্যান রেস্ট্রিক্টিং লিটারেচার টু দ্য এডুকেটেড এলিট। তারপরে এডুকেটেড এলিটের তারা ল্যাটিনে বুঝতো না, হয় ফ্রান্সের ভাষায় বুঝতো, কিন্তু তিনি করলেন কি, সাহিত্যটাকে মিডল ইংলিশে লেখার কারণে কমন পিপলদের কাছেও সাহিত্যটা অনেকখানি জনপ্রিয় হয়ে উঠলো, সাহিত্যকর্মগুলো, তাই না? তারপর যে চসার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ওয়াজ আ পাওয়ারফুল স্টেটমেন্ট অফ ইনক্লুসিভিটি, কারণ তিনি কি করেছেন এই জায়গায়, হিজ দ্য ক্যান্টারবেরি টেলস ফর ইনস্ট্যান্স শোকেজেস দ্য ভ্যারাইটি অ্যান্ড রিচনেস অফ মিডল ইংলিশ, ক্যাপচারিং দ্য ডায়ালেক্ট, দেখো ডায়ালেক্টাল ডিফারেন্সেস অ্যামং হিজ ক্যারেক্টার্স। ডায়ালেক্টাল মানে কি, ভাষা, হ্যাঁ, আঞ্চলিক যে ভাষাগত পার্থক্যটা, সেটাও কিন্তু তার ক্যান্টারবেরি টেলসের মাধ্যমে দেখিয়েছে। কারণ কি, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে না, কেউ হাই সোসাইটি, কেউ প্রিস্ট সোসাইটি, কেউ উইমেন, কেউ হচ্ছে মিলার, হ্যাঁ, কেউ ফার্মার, কেউ প্লাউম্যান, হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সেখানে যেহেতু একটা সঙ্গবদ্ধতা ঘটেছে, অতএব ভাষাগত যে ডিফারেন্স সেটাও কিন্তু তার এই ক্যান্টারবেরি টেলসের মধ্যে তুলে আনতে পারছেন। This collection of tales revealed English potential as a language capable of expressing humor, wit and serious thoughts, setting a precedent for future writers, যাতে পরবর্তী রাইটাররা অন্তত ইংলিশকে গুরুত্ব দেয়, ইংলিশে যেন তারাও লেখা শুরু করে, কারণ তারা বুঝে গেল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক ল্যাটিন এবং ফ্রান্সের মতোই মানুষের আবেগকে তুলে ধরার জন্য যথেষ্ট যোগ্য একটা ভাষাতে অলরেডি রূপান্তরিত হয়ে গেছে। কারণ কি, ল্যাটিন, ফ্রেঞ্চ এগুলো প্রবেশ করার কারণে তার ভিতরেও সেই ভাবটা উঠে পড়েছে। যেমন আমাদের এখন বর্তমানে যে বাংলা ভাষার যে অবস্থা, এখানে ইংলিশের উপস্থিতি ব্যাপক না, বলতো? আমরা এমন এমন কিছু বাংলা আছে যেগুলো এখন আমরা ইউজ করতে পারি না। এই যখন এই যে আমি কথা বলছি, এই কথার মধ্যে কি অনেকগুলো ইংরেজি চলে আসছে না অটোমেটিক? আমি কিন্তু একটা শব্দ ইউজ করে ফেলছি এই জায়গায়, দেখো বাংলার ভিতরে, হ্যাঁ, কয়টা ব্যবহার করেছি বলো তো? অটোমেটিক, ইউজ, কমেন্ট, লাইক, আছে না এরকম, পোস্ট, শেয়ার, এগুলো কি ইংলিশ মনে হয় না বাংলা মনে হয় এখন, বলো? স্যার রিলস, হ্যাঁ, বাংলা মনে হয়। হ্যাঁ, রিলস, হ্যাঁ, সরি, থ্যাংক ইউ, এগুলো তো কেউ বাংলা বলেই না। শর্ট ভিডিও, লং ভিডিও, হ্যাঁ, আমরা তো এগুলো বাংলা বলি না। তাহলে ফটোকপি, হ্যাঁ, ফটোকপি সবগুলা বাংলার মতো হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। এখন আর ওইগুলোর বাংলা আসবে না, ফটোকপি, হ্যাঁ, প্রিন্টিং, তাই তো। তারপরে এই যে বললাম যে পোস্ট, শেয়ার, কমেন্ট, হ্যাঁ, এখন তো মোটামুটি ইংলিশ ও বাংলার সাথে মিশে একাকার হয়ে গেছে। এখন কথায় কথায় আমরা ইংরেজি শব্দ কি করছি, এই যে ব্যবহার শব্দটা আমরা করছি না, এখন ইউজ করছি। আমরা ইউজ শব্দটা খুব বেশি ব্যবহার করি, হ্যাঁ, আচ্ছা যাও, ইউজ শব্দটা খুব বেশি ইউজ করি। তা এইভাবে ফ্রেঞ্চ, ল্যাটিনও ইংলিশের মধ্যে প্রবেশ করার কারণে
এরও একটা মানে গাম্ভীর্যতা বেড়ে গেছিল, হ্যাঁ, এবং মোটামুটি গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। তো লিটারেরি ফিচার্স অফ দ্য এইজ এটা তো আমরা মোটামুটি পড়েছি। তারপর একটু দেখাই দিই যে রিয়ালিজম অ্যান্ড ক্যারেক্টারাইজেশন। কারণ কি এই মেইনলি এই মিডিল এজ অফ চসার মানেই তিনি অনেকগুলো রাইটিং লিখছেন আসলে। তিনি তো একটা লেখেননি, শুধু ক্যান্টারবেরি টেলস লেখেননি। তার কয়েকটা রাইটিংয়ের নাম বলো দেখি শুনি, বলতে পারবা? বলো তিনি দুই একটা বলো। তিনটা নাম খুব নাম জানার কথা, এই তিনটা নাম জানতেই হবে। প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস, Troilus and Cressidas. ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডিয়াস অ্যান্ড নান্স পিস টেল, আছে না? নান্স পিস টেল। কিছু কিছু একদম কমন নাম আছে, যে কমন নামগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, এগুলো যেন আমি লিখতেই পারি, সেটা ব্রডে হোক, শর্টে হোক, অথবা ব্রিফে হোক, আমি যেন দিতে পারি। ওকে, তাই বলছি দেখো রিয়েলিজম মানে কি বলো তো? রিয়েলিজম মানে কি? Book of the Ducks আছে একটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আছে ডাচেস। হ্যাঁ, রিয়েলিজম মানে কি বলো তো? স্যার বাস্তববাদী। বাস্তববাদী, তাই তো। মানে তিনি আর ওই ইমাজিনারি ক্যারেক্টার আনেননি, সে বিয়ল্ফের মতো, হ্যাঁ, বিয়ল্ফের মতো, ওয়ান্ডারের মতো, সিফারের মতো। তিনি বাস্তব ঘটনার সাথে রিলেটেড। তিনি আর চাননি ওই কাল্পনিক কোনো দৈত্য টৈত্য দিয়ে সাহিত্য লিখে অ্যাডভেঞ্চারাস কিছু হিরো সৃষ্টি করে, হ্যাঁ, ওগুলো দিয়ে তিনি আসলে মনোরঞ্জনের চেষ্টা করেননি। তিনি যেটা করেছেন সেটা হলো কি সমাজের বাস্তব চরিত্রকে তিনি তুলে এনেছেন। তাই বলছে রিয়েলিজম অ্যান্ড ক্যারেক্টারাইজেশন। হ্যাঁ, বলছে Chaucer's The Canterbury Tales is particularly celebrated for its realistic portrayal of the characters. Each pilgrim in the tales embodies a distinct social class, personality and worldview. কারণ পার্ডনার যে, মিলার যে, নাইট যে, প্লাউম্যান যে, উইমেন যে, এদের এই যে পাঁচটা আমি বললাম, এই পাঁচটার চিন্তা ভাবনা কি একই রকম হবে না পাঁচ রকম হবে বলো? প্লাউম্যান যে একজন কৃষক, পার্ডনার যে একজন প্রিস্ট, মিলার যে একজন মিল চালায়, ধান টান ভাঙে, হ্যাঁ, তার আবার সান রয়েছে, নাইট যে একজন যোদ্ধা। এক একজন এক এক চিন্তা ভাবনার মানুষ, এক এক পার্সোনালিটির মানুষ, এবং এক এক ক্লাস থেকে আসা। ফর এক্সাম্পল দ্য ওয়াইফ অফ বাথ, হ্যাঁ, রিপ্রেজেন্টস অ্যান অ্যাসার্টিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট উইমেন হু চ্যালেঞ্জেস ট্রেডিশনাল রুলস। সেই তৎকালীন সময়ে আমরা ফেমিনিজম দেখেছি মাত্র এই যে 19 শতকে বা 18 শতকের দিকে, কিন্তু সেই চসারের এইজ থেকেও আমরা দেখতে পাচ্ছি উইমেনরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাদের অ্যাসার্টিভনেসকে শো করেছে। হোয়াইল দ্য নাইট এম্বডিজ দ্য আইডিয়ালস অফ শিভালরি অ্যান্ড নবিলিটি। অন্যদিকে নাইট কি করতেছে? শিভালরি এবং নবিলিটিকে এম্বডি করতেছে, তুলে ধরতেছে। এইভাবে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে তিনি মোটামুটি বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। Chaucer's ability to capture the essence of his characters set him apart from his predecessors, whose works often dealt with idealized, allegorical figures rather than true-to-life individuals. This emphasis on realism and individuality in character portrayal foreshadow the modern novel. অতএব নভেলের সব থেকে ক্যারেক্টারাইজেশন বেশি থাকে ইয়ার চেয়েও, ড্রামার থেকেও। অতএব তার এই ক্যান্টারবেরি টেলস নির্দেশ করতেছে যে এইরকম লাইক ক্যারেক্টার তুলে ধরার মাধ্যমে নভেল লেখা যেতে পারে। এই জন্য তাকে কিন্তু ফাদার অফ ইংলিশ নভেলও বলা হচ্ছে। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ নভেল, অনেক কিছুই চসারকে বলা হচ্ছে। কারণ তিনি প্রথম ব্যক্তি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করছেন। আগে যে সকল লেখাগুলো পেয়েছি, বিয়লফ, সিফারার, ওয়ান্ডারার, যেগুলো লেখা আমরা পেয়েছি, এগুলো মেনলি হয় ল্যাটিন, নয় ফ্রেঞ্চ বা একটা অ্যাংলো স্যাক্সন মিক্স ল্যাঙ্গুয়েজে ছিল মেনলি, হ্যাঁ, কিন্তু পিওর ইংলিশে লেখা শুরু করছে চসার। এবার হচ্ছে সিকুলার। স্যার এখানে যে নাইট কথাটা, হ্যাঁ, নাইট, স্যার এখানে যে নাইট কথাটা বলা হয়েছে, উপাধি হিসেবে ইউজ করা হয় না, যোদ্ধা বোঝায়। এই নাইট যোদ্ধা, নাইট উপাধি আলাদা জিনিস, ঠিক আছে? তো নাইট উপাধি সে তো তোমার ইংল্যান্ড দিত, তখন তো এটা পরে দেওয়া হয়, তখন তো দেওয়া হয়নি। এই নাইট মানে হচ্ছে কে? একজন যোদ্ধা, হিরো, বিশেষ করে যারা রাজাদের কি করতো? প্রতিরক্ষা দিত। হ্যাঁ, দেখো জি স্যার। সেনাপতি টাইপের স্যার। হ্যাঁ, সেনাপতি টাইপের, এই যে এরকম, হ্যাঁ, এই যে এটা তো এখন বিয়া দেওয়া হয়, তখন আমরা এগুলোকে পেতাম হচ্ছে একজন ব্যক্তি যিনি কি করতেন? রক্ষা করতেন। এই নিয়ে আমরা পাবো যখন তোমরা থার্ড ইয়ারে উঠবা, দেখবা যে ওদের হিরোইজম, বিশেষ করে এপিক গুলোতে আমরা মেইনলি এদেরকে পেয়েছি। দেখো
আচ্ছা, তো তার বলছে কোথায় গেল, এখানে। আচ্ছা, তার বলছে Chaucer's ability to capture the essence of his character set him apart from his predecessors, whose works often dealt with idealized allegorical figures। তাহলে আগের যুগে মানে তার পূর্বে যারা প্রেডিসেসর ছিল, পূর্বসূরি ছিল, তারা কি করতো, আইডিয়ালাইজ এবং অ্যালিগরিক্যাল ফিগার্স দেখতো, বিয়লফ, হিরো ইত্যাদি, দেন ট্রু টু লাইফ ইন্ডিভিজুয়ালস। এইটা এর বলছে সিকুলার থিমস অ্যান্ড সোশ্যাল ক্রিটিক। এরপর দিয়ে সিকুলার থিম, সিকুলার মানে কি, আমরা জেনেছি মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত মোটামুটি সাহিত্য ছিল হয় প্যাগানিজমের অধীনে আর নয় ক্রিশ্চিয়ানিটির অধীনে, তাই তো? হয় খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা ড্রামা লিখতেছে, নাটক লিখতেছে ইত্যাদি, মোরালিটি প্লে, মিরাকল প্লে, আর নয় প্যাগান হিরোইজম বা রোমান্টিক ভিউ, এগুলো দেখানো হচ্ছে। কিন্তু চসারই প্রথম হলেন যিনি সিকুলার থিম, মানে তিনি কোনো ধর্মভিত্তিক আলোচনা করে, ধর্ম প্রচারের উদ্দেশ্য তো তার ছিল না। সিকুলার মানেটা কি, সিকুলার শব্দটা দিয়ে কি বোঝায় বলতো? নিরপেক্ষ। স্যার হ্যাঁ, ধর্ম নিরপেক্ষ নাকি, যেটা কোনো নির্দিষ্ট ধর্মকে রিপ্রেজেন্ট করে না, বরং মোরালিটিকে রিপ্রেজেন্ট করে, মোরাল ইস্যুকে বোঝায়। তাই বলছে অ্যানাদার হলমার্ক অফ দিস এজ ওয়াজ দ্য ইনক্লুশন অফ secular themes in literature. Prior to Chaucer, mass of English literature was religious in nature. তাই দেখো, শেক্সপিয়ার এই চসারের পূর্ববর্তী অধিকাংশ রাইটিং ছিল কি রিলিজিয়াস, সেটা প্যাগানিজম হোক অথবা ক্রিশ্চিয়ানিটি হোক, এবং তারা কিসে ফোকাস করতো, ফোকাসিং অন মোরাল ইনস্ট্রাকশন অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালিগরি। চসার এই ট্রেন্ডটাকে কি করলেন, ভেঙে চসার ব্রোক নিউ গ্রাউন্ড বাই অ্যাড্রেসিং সিকুলার এভরিডে ইস্যুস ইন আ রিলেটেবল ওয়ে, অফেন ইউজিং স্যাটায়ার টু ক্রিটিক দ্য চার্চ অ্যান্ড সোসাইটি। বরং তিনি চার্চকে ক্রিটিসাইজও করেছেন। Especially the Chaucer's Canterbury Tales satirize the corruption of the clergy, as seen in the characters like the pardoner and summoner, who are portrayed as morally compromised figures, exploiting their roles for personal gain. যারা নিজের স্বার্থে, নিজের স্বার্থোদ্ধারের জন্য ওই ধর্ম খুব ব্যবহার করেছে আর কি। This bold approach resonated with the society, increasingly disillusioned with the church. The Chaucer's work opened the door for later writers to explore similar themes. পরবর্তী রাইটারগুলো চসারকে ফলো করেছে। তাহলে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে কি রিয়েলিজম অ্যান্ড ক্যারেক্টারাইজেশন, আর একটা হচ্ছে সিকুলার থিমস অ্যান্ড সোশ্যাল ক্রিটিক। তারপর হচ্ছে ভ্যারাইটি ইন জানরা অ্যান্ড স্টাইল। আমরা দেখেছি চসার পূর্ববর্তী অধিকাংশ রাইটিং ছিল হচ্ছে মোটামুটি এপিক টাইপের রাইটিং অথবা পোয়েট্রি টাইপের রাইটিং, তাই তো? এখানে প্রোজ হয়েছে, তাও বিশেষ সেটা হিস্ট্রির সাথে রিলেটেড। কিন্তু চসার কি করলেন, তিনি ভ্যারাইটি নিয়ে আসলেন স্টাইল এবং জানরার মধ্যে। The Chaucer's works display a remarkable variety in genre and tone, which was relatively uncommon at the time. The Chaucer's Canterbury Tale alone incorporated multiple genres, including romance, দেখো, ফ্যাবুলাক্স যেটা হচ্ছে কমিক্যাল, হ্যাঁ, বিশেষ করে কিছু কমিক ক্যারেক্টার তিনি তৈরি করেছেন, সারমন আছে, এর ভিতরে অ্যালিগরি আছে, মানে অনেক কিছুকে তিনি ইনক্লুড করেছেন, অফারিং সামথিং ফর এভরি টেস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। Chaucer's experimentation with genre not only showcased his versatility, but also reflected the pluralistic society of his time. প্লুরালিস্টিক মানে কি বলতো? প্লুরালিস্টিক বলতে কি বোঝায়, কোন সোসাইটিকে বোঝায় জানো? এটা বলতে কি বোঝায়? কি লাইন আছে তো না কেটে গেছে? কেউ তো কথা বলো না। স্যার জানি না তো, বলেন। জানো না তো বলতে হবে, যা জানি না, কেউ না কেউ তো জানবে। প্লুরালিস্টিক মানে হচ্ছে যেখানে শুধু একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ সবকিছু করবে তেমনটা না, সকলের অধিকার থাকবে, অনেকটা আমরা ডেমোক্রেটিক সেন্সে আমরা বলতে পারি, ঠিক আছে তো? দেখো, যেখানে একটা নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠী শুধু শাসন করবে তা না, এখানে অনেক ধরনের থাকবে। রিলেটিং টু অর অ্যাডভার্টিং আ সিস্টেম ইন হুইচ টু অর মোর স্টেটস, গ্রুপস, প্রিন্সিপালস, সোর্সেস অফ অথরিটি সেখানে থাকবে, হ্যাঁ, কোএক্সিস্ট। রিলেটিং টু আ সিস্টেম অফ থট অ্যান্ড রিকগনাইজেস মোর দ্যান ওয়ান আলটিমেট প্রিন্সিপালস, মানে বিভিন্ন থিওরি ওখানে প্রচলিত থাকবে, সব ধরনের থিওরি। যেমন একটা সমাজে, আমাদের সমাজটা কেমন বলো তো, বাংলাদেশের সামাজিক অবস্থানটা কেমন, সিঙ্গুলারিস্টিক অর প্লুরালিস্টিক? প্লুরালিস্টিক। এখানে কি সব ধর্মের মানুষ আছে না? সব ধর্ম, সব শ্রেণীর মানুষ সমানভাবে এখানে অধিকার ভোগ করে, এইরকম একটা ব্যাপার দেখানো হয়েছে। তাই বলছে সোসাইটি অফ দিস ভ্যারাইটি allowed Chaucer to appeal to a broad audience and demonstrated that English could encompass a range of genres
broadening the scope of English literature। অতএব ইংলিশও যে বিভিন্ন জানরা লেখার ক্ষেত্রে এই ভাষাটাকে ব্যবহার করা যেতে পারে সেটা মোটামুটি চসার এই দিকটা শুরু করেছেন আর কি। এবার হচ্ছে ইউজ অফ ভার্স ফর্মস অ্যান্ড পোয়েটিক ইনোভেশন। হ্যাঁ, তিনি বেশ কিছু তিনি নিজের নামে অনেকটা ইয়াও ইউজ করেছেন, হ্যাঁ, স্টেঞ্জার স্টাইলও ইউজ করেছেন। চসার এটা বলছে চসার ওয়াজ আ পায়োনিয়ার ইন এক্সপেরিমেন্টিং উইথ ইংলিশ ভার্স ফর্মস, স্পেশালি আয়াম্বিক পেন্টামিটার, which would later become the dominant meter in English poetry. In the Chaucer's Canterbury Tales, he frequently employed rhyme and meter, thereby adding musicality and structure to the English language, যেগুলো আগেরগুলোতে ছিল না খুব একটা। Chaucer's mastery of poetic forms set a precedent that later poets such as Shakespeare would refine and popularize, মানে যেগুলো শেক্সপিয়ারও হয়তো ইউজ করেছেন। এরপর হচ্ছে নোটেবল ওয়ার্কস অ্যান্ড ইনফ্লুয়েন্স, তাহলে কিছু আমরা লেখা দেখি, তাই না, যেগুলো চসার লিখেছে। আমরা তো ক্যান্টারবারি টেলসের কথা পাচ্ছি, তার সাথে দেখো যে বিয়ন্ড দ্য ক্যান্টারবারি টেলস চসার অলসো আদার ওয়ার্কস ওয়ার্স ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, বানানগুলো খেয়াল করবা। আর ট্র্যাজিক রোমান্স, এগুলো একটু খেয়াল করো অনেক সময় যে হোয়াট ইজ ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কি বলবো এটাকে, কি জাতীয় রাইটিং এটা? ট্র্যাজিক রোমান্স। ট্র্যাজিক রোমান্স বেসড অন আ ক্লাসিক্যাল থিওরি। এরকম হচ্ছে পায়ার্স প্লাউম্যান, এগুলো কিন্তু বলা হচ্ছে হোয়াট ইজ অথবা হু রোট, এই দুটো কোশ্চেনই থাকে মেনলি। যদি সাহিত্যের প্রশ্ন হয়, যেটা বিশেষ করে কোনো বই বা এই জাতীয়, তাহলে হয় তার থিমেটিক ব্যাপারটা থাকবে, মানে এটা কি জাতীয় রাইটিং, অথবা এটা কে লিখেছে এইটা। তারপর দেখো সাচ অ্যাজ ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা আর ট্র্যাজিক রোমান্স বেসড অন আ ক্লাসিক্যাল স্টোরি অ্যান্ড দ্য বুক অফ ডাসেস, হ্যাঁ, আর ড্রিম ভিশন, মোর্নিং দ্য ডেথ অফ, এই যে ব্ল্যাঙ্ক অফ ল্যাঙ্কাস্টার, ওই যে ল্যাঙ্কাস্টার পেলাম আমরা এখানে, এই যে ল্যাঙ্কাস্টার হাউসের এই ক্ষেত্রে, কারণ চসার তো এই সময় ছিল। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট হিজ ভার্সিটিলিটি অ্যান্ড স্কিল ইন ডিফারেন্ট লিটারি ফর্মস। চসার্স ইনফ্লুয়েন্স এক্সটেন্ডেড ফার বিয়ন্ড হিজ ওন টাইম, এগুলো তো গেল, ওগুলো একটু পড়ে নিবা। এইখানে দেখো বলা হচ্ছে সেই সময়ের রাইটার কাজ চসার এর পাশাপাশি আর কারা ছিল। এখানে দেখো বলা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড, এটা তো মিডিল এজে পেয়েছি আমরা, আগেরটাও পেয়েছি। জন গাওয়ার, জন গাওয়ারকে পেয়েছি। বিশেষ করে কনফেসিও অ্যামান্টিস, এটা একটু খেয়াল করবে, কারণ এটা ইংলিশে লিখেছেন তিনি। বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেখা যে রাইটিংগুলো প্রথম দিকের লেখা হলে এটাকে একটু বেশি গুরুত্ব দিবা। পার্ল পয়েট, এটা তো এসেছে ব্রিফ কোশ্চেন হিসেবে, হোয়াট ইজ পার্ল, এটা এসেছে এখান থেকে। তারপর হচ্ছে জন উইকলিফ ফার্স্ট, হ্যাঁ, দেখো এই প্রশ্নটা এসেছে হু আর লোল্যান্ডস, হু আর লোল্যান্ডস, ব্রিফ কোশ্চেন এসেছে 2022 সম্ভবত। কি লোল্যান্ডস কারা? দেখো বলছে হিজ ফলোয়ার্স নন অ্যাজ লোলার্ডস, কার ফলোয়ার? জন উইকলিফ। তারপর হচ্ছে theologian and religious reformer who translated the Bible into English, known as the Wycliffe Bible. His works challenged the practices of the church, advocating for scriptural accessibility and reform. His followers, known as Lollards, spread his teaching widely. এগুলো দরকার নেই। এই যে মোটামুটি এখানে আমরা তিনজন রাইটারের কথা বেশি করে খেয়াল করব, চসার সাথে উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার এবং হচ্ছে জন উইকলিফ। এখান থেকে যে কোশ্চেনগুলো আছে একটু আমরা একটু খেয়াল করে রাখবো। শেষ হয়ে গেল। তাহলে এই হলো মোটামুটি আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে একটু করে দিলাম। এগুলোই একটু দ্রুত পড়ে দিলে দেখবো যেখানে ব্রিফ কোশ্চেনের অনেক কিছু আছে এই জায়গায়, হ্যাঁ, সংক্ষেপে। এর বাইরে অতটা মনে হয় না কিছু আছে। এখন শর্ট এবং ব্রডের ব্যাপারটা তো আলাদা, সেগুলো তো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। তাহলে এগুলো একটু পড়তে থাকো। আর একটা জন্য কি বলতে চাইলাম, আচ্ছা স্যার হিস্ট্রি বললে উনি, হ্যাঁ বলো। হিস্ট্রি বললে সব ভুলেই যাওয়া লাগে। ভুলে তো সবাই যাবে, এ ভুলে যায় না কে? একটু হাত তোলো তো। পড়ার পর ভুলে যাচ্ছে না কে? তাকে আমি বিশেষ গিফট দিব। পড়ার পর ভুলে যাচ্ছে না কে? সারা আছে নাকি ভুলে যায়? বলি যতই স্যার পড়ি ততই বলি, মানে যতই বলি। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ভুলে যাবা, পরীক্ষা শেষ হয়ে যাবে সব মনে পড়বে, বুঝতে পারছো? স্যার এটা হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় মনে হবে আচ্ছা করে ঘুম দিব, পরীক্ষা শেষ হবে হেভি ঘুম দেবো, 1-2-3টা একদিনে ঘুম দিব। দেখা যাচ্ছে পরীক্ষাও শেষ, ঘুমও শেষ, টেনশনও শেষ। হ্যাঁ,
তো এটা স্বাভাবিক চিত্র, এটা তুমি ভালো মন্দ সব স্টুডেন্টের একই কথা যে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু অবশ্যই পরীক্ষার হলে মনে পড়বে যদি পড়া হয়ে থাকে ভালো মতো, হ্যাঁ, যদি মনোযোগিতা থাকে। এটা স্বাভাবিক চিত্র, ফার্স্ট ইয়ার তোমরা পরীক্ষা অলরেডি দিয়েছো, এখানে তার বলার কিছু নেই। এবং কমন পিকচারটা কি তা তো দেখেছই। ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে মনে করছিলা সেকেন্ড ইয়ারটা এমন পড়া দেবো না একদম 4-এর মধ্যে 5 পেয়ে যাব পয়েন্ট, মনে হয়নি এরকমটা পরীক্ষার হল থেকে বার হয়ে? ভাবলাম যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা যদি শেষ হলো, ভাবলাম যে সেকেন্ড ইয়ারের পড়া ধুমসে পড়বো, কিন্তু ঘটনাটা কি ঘটলো বলো? মাঝখানে তো সব ক্লাসিক করা বন্ধ করে দিলা, বুঝতে পারছো? আর হিস্ট্রির ক্লাসে তো থাকোই না তোমরা, মনে করো কি না কি পড়াচ্ছে স্যার। এখন কি এই যে এখন যে আমরা সেকেন্ড টাইম পড়তেছি, খুব কি সমস্যা মনে হচ্ছে বলো তো হিস্ট্রির? না স্যার। জি না স্যার, আশা করি তোমাদের এখন 60 to 70% ইনফরমেশন তোমাদের জানা। এখন একটু জোড়াতালি মারাই দিলেই দেখা যাচ্ছে তোমাদের জিনিসগুলো এগিয়ে যাচ্ছে। এইটাই তখনকার সময় তোমরা গুরুত্ব দাওনি, মনে হচ্ছে না কিছুই মনে থাকবে না, কিছুই জানবো না, কি পড়তেছি না পড়তেছি এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু তাই বলে যে আমরা কিছুই পারি না তা না, তাই না? আমরা তো কিছু পেরেছি নাকি, কিছু তো মনে আছে কিনা বলো? প্রত্যেকটা ইংলিশ মনে পড়লে অবশ্যই রাইটিং মেজর রাইটিং গুলো অবশ্যই মনে পড়বে, অবশ্যই মনে পড়বে। আর যেহেতু রিভিশন চলছে, 3 টাইম তোমরা রিভিশন দিবা, তাই না? একবার পড়া হয়েছে, এখন আমরা রিভিশন করছি। এবার তো যখন আমরা টেস্ট নিব বা টেস্ট পড়বো বা পরীক্ষার আগে পড়বা, দেখবো যে একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু প্রথম থেকে যারা ভেবেছিল পড়ে নিব পরে, একবারে পড়া দিয়ে পড়াশোনা হয় না, একবারে পড়া দিয়ে হয় না কখনো। ফার্স্ট টাইম খুব কঠিন লাগে, সেকেন্ড টাইম অনেক ইজি লাগে, থার্ড টাইমে ইজি লাগে। তো সেই জায়গাটাকে সময়টাকে দিতে হবে। তো যাও, আর সময় নষ্ট করাবো না। আমি তাহলে অলরেডি তোমাদের যে পড়া দিয়েছি, এখন বললাম যে এখন পড়া তোমাদের বেশি থাকবে, আমি জাস্ট এখন ধরাই দিব বিষয়গুলোকে, এটা হচ্ছে আমার কাজ, বাকিটা তোমাদের পড়ো। তাহলে এখন ইংলিশ ওল্ড মিডিল ইংলিশ পিরিয়ডের ব্রড কোশ্চেনগুলো পড়ো, আর চসারের শীটটা পড়ো, ঠিক আছে তো? আর চসারের ব্রড কোশ্চেন পর্যন্ত আমি শেয়ার করে দিব। যদি কারো মনে হয় যে এইখানে যে পড়াগুলো আছে, এইগুলো পড়াগুলোর পর সাথে সাথে ওগুলোও পড়ে নিতে পারো, আগিয়ে দিতে পারো, ঠিক আছে তো? কারণ আমাদের এখানে 3 চক্রের পড়াশোনা চলছে কিন্তু, ঠিক আছে তো? হ্যাঁ, এগুলোর জন্য আমি সময় দিয়েছি বাড়তি, এগুলোর পাশাপাশি পড়বা, কিন্তু মেইন পড়া হচ্ছে এই দুটা যেন আমরা নিতে পারি, ঠিক আছে? কেউ কিছু বলবা? হাত তুলেছে মনে হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় তোমাদেরকে বলি, এখন তোমরা অনেকেই অ্যাক্টিভ হবা, আর অ্যাক্টিভ হওয়ার পরে তোমরা পাবা না, তা পাবা না, সে প্রশ্নের উত্তর পাবা না, ওই প্রশ্নের উত্তর পাবা না, এরকম অনেক কিছু ঘটবে। তো ফার্স্ট ইয়ারের মতোই তোমরা গুগল ক্লাসরুমে লিখবা, এবং তোমরা দয়া করে যে যখন অ্যাক্টিভ থাকবা, তোমরা যদি ওই কোশ্চেনের উত্তরটা জানো বা যদি পারো, তোমরা একটু গুগল ক্লাসরুমে লিখবা মেসেজ, পারলে মেসেঞ্জারে তোমরা একটু দিয়ে দিবা। তোমাদের কি ইয়াটা চলছে না, ওই যে কি জানো, টেলিগ্রাম গ্রুপ চলছে না? জি স্যার, হ্যাঁ, টেলিগ্রাম ওখানে গ্রুপে। তোমরা নিজেদের ভিতরে কথা বলবা, কোনো কোশ্চেন আনসার না পাইলে ওখানে বলবা, আর একজন না পাইলে আরেকজন পেয়েছে, সে অবশ্যই শেয়ার করবে। একটু একজনকে হেল্প করো। আমার সাথে দেখা যাচ্ছে সবসময় আমাকে বললে তো সবসময় পাবা না, তাই না? দেখা যাচ্ছে আমি হয়তো নাই, যখন তুমি বলেছো হয়তো আমি পরে ভুলেই গেছি তোমাকে দিব বলে, এরকমটা। তাই তোমরা তোমাদের ভিতরে একটু কমিউনিকেশন নিলেই তো জিনিসটা সহজ হয়ে যায়, বুঝনি? আমি তো আমার মতো চেষ্টা করবোই, কিন্তু তোমরা একটু নিজেদের ভিতরে একটু সংঘবদ্ধতা করে নাও, পরীক্ষার আগে একটু অ্যাক্টিভ হয়ে যাও, একজনকে হেল্প করো, কেউ যেন আমরা বিরক্ত বোধ না করি, এটাতে বরং কাজে লাগবে। হ্যাঁ, এখন অনেকেই অ্যাক্টিভ হবে যেহেতু, কারণ পরীক্ষা আসছে শুনে এখন তো একটা ভয় কাজ করবেই, এতদিন না হলেও এখন মোটামুটি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আর আমি যেগুলো দিচ্ছি এগুলো তো পড়বাই, তার সাথে সাথে তোমাদের জন্য বিশেষ করে আমি কিন্তু শর্ট সিলেবাস বা সাজেশন তোমাদেরকে কখনো দেই না, কারণ আমি চাই আমার স্টুডেন্টগুলো সর্বোচ্চ পড়াশোনা করে একটা ভালো অবস্থান নিয়ে যাবে। তারপরেও যেহেতু আমি সকলের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি, ওগুলো তোমরা একটু ফলো করবা। হ্যাঁ, আমি তো বলেছি তোমাদের ওখানে যুক্ত হতে, ওয়েবসাইটে বিশেষ করে বলেছি কিনা? জি স্যার। ওখানে যুক্ত থেকে আমি যেগুলো দিচ্ছি, হয়তো পোয়েট্রি কিছু দেওয়া হয়েছে, আবার এগুলো দিয়ে দিব। তারপরে হিস্ট্রি যেগুলো পড়াচ্ছি এগুলো হয়তো কিছু বাদশাদ দিয়ে দিব, কিন্তু বাদশাদ দিয়ে যত কম পড়বা ততই ভালো, কারণ যত বেশি পড়বা তত তোমার আইডিয়াটা ভালো কাজ করবে, তোমার কোশ্চেন কমন না আসলেও তুমি লিখে আসতে পারবা। আর 100% কোশ্চেন কখনোই পাওয়া সম্ভব না কমন, যদি কখনো পাও সেটা তো অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ বা ভাগ্য। হ্যাঁ, কিন্তু 100% কমন পাওয়াটা কখনোই সম্ভব না। আর একটা হচ্ছে কোশ্চেনের মিনিংটা বুঝতে পারতে হবে। দেখা যাচ্ছে কোশ্চেন ভিন্ন লাগতেছে কিন্তু উত্তর আমার কমন, আমাকে বুঝতে পারতে হবে যে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা আসলে ওই প্রশ্নটা।
কারণ অনেক সময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, উত্তর ঠিক রেখে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়। এই প্রশ্নের ঘোরানোটা বুঝতে পারতে হবে, এই জন্য ওয়ার্ড মিনিং জানা খুব জরুরি, যে কোথায় কি বলতেছে এগুলো আমাকে জানতে হবে। তো এইভাবে পড়তে থাকো, আর আর সময় নষ্ট করাবো না, যেহেতু এখন তোমাদের সময় বেশি দরকার, আমার সময় অনেকটাই কম। আমি আর এখন অত বেশি তোমাদের জন্য সময় দিতে পারবো না, বা দিলেও সমস্যা, সময় নষ্ট হবে। যদি কারো কিছু কোনো স্পেশাল সমস্যা থাকে তো বলো, তা নাহলে আজকে এই পর্যন্ত রাখবো, বাকি যে পড়াগুলো দিলাম পড়তে থাকো। কারো সমস্যা আছে কোনো? স্যার আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো, কি কথা? বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির যে 21 সালে কোশ্চেন গুলো, সেগুলো আমার পুরাতন বই তো হ্যাঁ পাচ্ছি না অ্যান্সার গুলো, গ্রুপে দিছি কেউ কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা, একটু আপনার কারো থাকলে একটু ছবি তুলে দিও। কারো থাকলে একটু ছবি তুলে দিও। 21 সালের কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, 21 সালের কোশ্চেনগুলো, তাই তো? হ্যাঁ স্যার। 21 সালের কোর্স আবার একটু তুমি লিখবা, ইয়াতে লিখবা, ওই যে কি জানো, টেলিগ্রামে লিখে দিবা যাদের আছে। কার কার আছে আপডেট বই, কার কার কাছে আছে বলো তো? এর আগে বেশ কয়েকজন হেল্প করছিলা। হ্যাঁ তাহলে নাইম, তাহলে একটু দিয়ে দিও ছবি তুলে। হ্যাঁ ছবি তুলে দিলে ওরা ওখান থেকে হয়তো বা পড়ে নিবে। একটু হেল্প করো একজন আরেকজনকে, মনে থাকবে? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই। আর পরও যদি ঘন ঘন ক্লাস নেওয়া লাগে সেটাও আমি নিব, অল্প স্বল্প হলেও, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে দ্রুত এগুলোকে পড়ে শেষ করা, মনে থাকবে? আচ্ছা, গুড নাইট, বাই।